আচ্ছা, সো লাস্টের দিন আমরা বেসিক্যালি সেমাফোর পর্যন্ত পড়ছিলাম। সো আজকে আমরা বেসিক্যালি দেখবো সেমাফোরের কিছু অ্যাপ্লিকেশন। ওকে, সো সেমাফোর ইউজ করে নিয়ে তুমি বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে পারবা। সেমাফোর দিয়ে তুমি সিনক্রোনাইজেশন করতে পারবা, যেটার একটা বেসিক এক্সাম্পল লাস্টের দিন আমরা দেখছিলাম। যে তুমি চাইলে তুমি একটা মানে দুইটা যদি মাল্টিপল প্রসেস সাইমultaneously চলতে থাকে, তুমি তাদের ফ্লোটা কন্ট্রোল করতে পারবা, যে কোন লাইনের আগে কোন লাইন এক্সিকিউটেড হবে। ওই ফ্লোটা কন্ট্রোল করা পসিবল সেমাফোর দিয়ে। তারপরে সেমাফোর দিয়ে তুমি ডেডলক প্রিভেন্ট করতে পারো, যদি মাল্টিপল প্রসেস সেম রিসোর্স নিয়ে কাজ করতে গেলে যদি ডেডলকের প্রবাবিলিটি থাকে, সেক্ষেত্রে সেমাফোর দিয়ে এগুলো অ্যাড্রেস করা যায়। সো সেমাফোর দিয়ে কি কি প্রবলেম, মানে সেমাফোর দিয়ে মানে প্রবলেম অ্যাড্রেস করার বা প্রবলেম সলভ করার, অথবা সেমাফোরের অ্যাপ্লিকেশন হোয়াট এভার ইউজ, এটার মেইনলি তিনটা আছে। হ্যাঁ, এখানে সো একটা তোমাদের স্টাডি করতে হবে বাউন্ডেড বাফার প্রবলেম। বাউন্ডেড বাফার প্রবলেম যেটা আমরা বেসিক্যালি দেখবো হচ্ছে কি, ওই যে প্রডিউসার কনজিউমার প্রবলেম ছিল না, ওইটার আলোকে দেখবো। দেন সেকেন্ডটা ছিল হচ্ছে কি রিডার রাইটার প্রবলেম, যেটা আমরা দেখবো যে রিডার রাইটার প্রবলেমটা কি। অ্যান্ড আরেকটা হচ্ছে কি ডাইনিং ফিলোসফার প্রবলেম। ফিলোসফার বানান ভুল করতে পারি, এনিওয়েজ বানান তত ইম্পর্টেন্ট না এখানে। ওয়েস, আচ্ছা ঠিক আছে। সো ইনিশিয়ালি আমরা বাউন্ডেড বাফার প্রবলেমটা দেখবো। সো বাউন্ডেড বাফার প্রবলেম হচ্ছে গিয়ে বেসিক্যালি প্রডিউসার কনজিউমার প্রবলেমটা। প্রডিউসার কনজিউমার প্রবলেমটার কথা কি আমাদের মনে আছে? এখানে যেটা হয়তো, একটা প্রডিউসার একটা থাকতো, প্রসেস থাকতো, কনজিউমার একটা প্রসেস থাকতো, ঠিক আছে? সো এটা হচ্ছে গিয়ে কনজিউমার। তাদের মধ্যে একটা শেয়ার্ড বাফার থাকতো, রাইট? এই শেয়ার্ড বাফারটা একটা কাইন্ড অফ তোমরা সার্কুলার এর মতো ধরে নিতে পারো। সো এগুলার ইন্ডেক্স থাকতো কতগুলা, 0 1 2 3 4 5 6। তারপর যেটা হয়তো প্রডিউসার এই সে আইটেম রাখতো। সো সে প্রথমে হয়তো ফার্স্ট ইন্ডেক্সে আইটেম রাখতো, দেন সেকেন্ড ইন্ডেক্সে আইটেম রাখতো, দেন থার্ড ইন্ডেক্সে আইটেম রাখতো। অ্যান্ড মেন হোয়াইল কনজিউমার লাইক এই আইটেমগুলো সে কনজিউম করতো। ওকে, সো প্রডিউসারের কাজ হচ্ছে আইটেম প্রডিউস করে করে এই বাফারে রাখা, অ্যান্ড কনজিউমারের কাজ হচ্ছে এই যে আইটেমগুলো প্রডিউসার প্রডিউস করতেছে ওগুলা কনজিউম করা। এখন আমরা অলরেডি দেখছি যে প্রডিউসার কনজিউমার প্রবলেমে যদি তুমি সিনক্রোনাইজ না করো, এখানে ভ্যারিয়াস রকমের প্রবলেম হতে পারে। একটা প্রবলেম আমরা দেখছিলাম যে তোমার কাউন্টার রিলেটেড প্রবলেম, যে তোমার প্রডিউসার যদি একই টাইমে কাউন্টার প্লাস প্লাস অ্যান্ড কনজিউমার যদি একই টাইমে কাউন্টার মাইনাস মাইনাস করতে চায়, হ্যাঁ, মানে তারা বেসিক্যালি বোথ যদি ওই কাউন্টার ভ্যারিয়েবলটা নিয়ে একই টাইমে কাজ করতে যায়, সেক্ষেত্রে কাউন্টারের এক্সপেক্টেড ভ্যালুটা চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? একটা ভ্যালু আরেকটা ওভাররাইট করে দিতে পারে, অ্যান্ড সো অন। সো ওই ক্ষেত্রে সিনক্রোনাইজেশনের দরকার আছে। দেন আরেক ধরনের প্রডিউসার কনজিউমার প্রবলেমের, মানে প্রডিউসার কনজিউমার লাইক এই সিনক্রোনাইজেশন ইস্যু হচ্ছে গিয়ে ডেডলক তৈরি হতে পারে, ঠিক আছে? সো মেইন আইডিয়াটা কি? মেইন আইডিয়াটা হচ্ছে যে তোমার লেটস সে তোমার এখানে তো প্রডিউসারের কাজটা প্রডিউস করা, রাইট? অ্যান্ড কনজিউমারের কাজ হচ্ছে কনজিউম করা। সো যখন মনে করো এই পার্টিকুলার বাফারটা আইটেম দিয়ে ফুল থাকবে, রাইট? যদি মনে করো লেটস আইটেম দিয়ে ফুল আছে, সো আইটেম দিয়ে ভর্তি থাকলে সেক্ষেত্রে কিন্তু প্রডিউসারের পক্ষে পসিবল না যে একটা আইটেম প্রডিউস করে সেই বাফারে রাখবে, রাইট? সো এই ক্ষেত্রে প্রডিউসারকে কোনোভাবে প্রিভেন্ট করা লাগবে, যে তুমি এই পার্টিকুলার সিচুয়েশনে তুমি কোনো আইটেম প্রডিউস করে বাফারে রাখবা না। অ্যান্ড উল্টা দিক থেকে চিন্তা করলে, যদি তোমার বাফারটা এমটি থাকে, লেটস তোমার 5 সাইজের একটা বাফার, বাফারটা এমটি, সেক্ষেত্রে এমটি বাফারে কিন্তু আসলে কনজিউম করার কোনো কিছু নাই, রাইট? রাইট, কারণ কনজিউমারের তো কনজিউম করতে গেলে কোনো আইটেম লাগবে। সো এমটি বাফার যদি হয়, সেক্ষেত্রে কনজিউমারও কোনো কিছু কনজিউম করতে পারবে না। সো বেসিক্যালি তোমাকে যেটা করতে হবে, যে বাফার ফুল থাকলে প্রডিউসারকে স্লিপে পাঠিয়ে দিতে হবে, সে ঘুমায় থাকবে, প্রডিউসার প্রডিউস করবে না। অন দ্য আদার হ্যান্ড বাফার যদি এমটি থাকে, তোমার কনজিউমারকে স্টপ করে দিতে হবে, সেটা লাইক বিজি ওয়েটিং এ রাখতে পারো, অথবা তাকে স্লিপে পাঠিয়ে দিতে পারো। হ্যাঁ, বেটার সিস্টেম হচ্ছে গিয়ে স্লিপে রাখা, কারণ হচ্ছে গিয়ে বিজি ওয়েটিং মানে কি তোমরা তো অলরেডি জানো, বিজি ওয়েটিং এর ফ্লর, যে বিজি ওয়েটিং তোমার সিপিইউ কে বিজি রাখা, ব্যস্ত রাখা, লাইক মানে আননেসেসারিলি রিসোর্স ওয়েস্ট হয়, তাই না? আচ্ছা, আমি এটা করে রাখি, কেউ চ্যাটে কোনো কোশ্চেন করলে দেখা যাবে না। হ্যাঁ,
সো মেইন আইডিয়া হচ্ছে বাফার যখন ফুল থাকবে প্রোডিউসার স্লিপে যেতে হবে, বাফার যখন এমটি থাকবে কনজিউমার স্লিপে যেতে হবে। এখন কথা হচ্ছে এই প্রবলেমটা অ্যাড্রেস করতে গেলেই অনেক ধরনের ডেডলক রিলেটেড ইস্যু হতে পারে। কিরকম জিনিসটা, আমরা স্লাইডে একটা কোড দেওয়া আছে, এই কোডটা দেখলে আমরা কাইন্ড অফ একটু বুঝতে পারবো। লেটস সে এটা হচ্ছে কি একটা সলিউশন, ঠিক আছে? তোমার প্রোডিউসার মানে বাফার ফুল থাকলে এমটি থাকলে যে প্রোডিউসার কনজিউমারকে যে তুমি স্টপ করবা, এটার একটা সলিউশন এখানে আছে। বাট দেখো এখানে লেখা আছে ইনঅ্যাডিকুয়েট সলিউশন। সো সলিউশনটা কেন ইনঅ্যাডিকুয়েট, এটা যদি আমরা একটু দেখি, কেউ না বুঝলে আস্ক করো, ঠিক আছে? স্যার কারণ এটা টোটালি একটা ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, এই জন্য না, ব্রুট ফোর্স অ্যাপ্রোচ না, জাস্ট একটু দেখাই যে এখানে দুইটা প্রসেসই একটা আরেকটার জন্য ডেডলকে পড়ে যেতে পারে। সো লেটস সে এখন তোমরা তো জানো যে এখানে আমরা ধরে নিতেছি যে প্রোডিউসার এন্ড কনজিউমার এটা যে কোনো অর্ডারেই তারা লাইক ইয়াগুলো এক্সিকিউট করতে পারে, এই কমান্ড গুলা বা লাইন গুলো এক্সিকিউট করতে পারে। সো লেটস সে ইনিশিয়ালি তোমার বাফারটা আছে, ধরো একটা 4 সাইজের বাফার আছে, ঠিক আছে? 1 2 3 4 0 1 2 3। আচ্ছা, এবং এখানে দেখো দুইটা ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে গিয়ে আইটেম, মানে একটা ভ্যারিয়েবল আছে যেটা হচ্ছে গিয়ে আইটেম কাউন্ট। আইটেম কাউন্ট মানেই তো তোমরা বুঝতেছো যে এটা হচ্ছে গিয়ে বাফারে কয়টা আইটেম আছে ওইটার হিসাবটা রাখবে, রাইট? সো ইনিশিয়ালি যখন বাফারটা এমটি, মানে মনে করো একটা স্লটেও কোনো আইটেম নাই, সেক্ষেত্রে তো আইটেম কাউন্টটা 0 হবে, রাইট? আইটেম কাউন্টটা ওই ক্ষেত্রে 0 হবে কারণ আমাদের বাফার এমটি। সো এর মধ্যে মনে করো কনজিউমার কোনো কিছু কনজিউম করতে আসলো। এখন দেখো কনজিউমার যদি কনজিউম করতে আসে এই এমটি বাফারে, তার তো এখানে আসলে কনজিউম করার কোনো কিছু নাই, রাইট? সো তাকে স্লিপে পাঠাইতে হবে, যেটা এই পার্টিকুলার কোড অনুযায়ী কাজ করবে। মনে করো ফার্স্টে সে ওয়াইল লুপের মধ্যে ঢুকলো, ওয়াইল লুপের মধ্যে ঢুকে নিয়ে আসে এটা এক্সিকিউট করলো, ইফ আইটেম কাউন্ট ইকুয়াল টু 0। হ্যাঁ, সো এই ইফ কন্ডিশনটা এক্সিকিউট করলো, আইটেম কাউন্টের ভ্যালু কিন্তু আসলে 0, রাইট? সো তার মানে কি, সে যদি 0-র ইকুয়ালিটি চেক করে এখানে ট্রু রিটার্ন করবে। ওকে, সো ট্রু রিটার্ন করা মানে কি, এই ইফ কন্ডিশনের আন্ডারে যে স্টেটমেন্টটা আছে ওইটা এক্সিকিউটেড হবে। বাট দ্য থিং ইজ যে এই ইফ কন্ডিশনের আন্ডারে কি ইনস্ট্রাকশন আছে, স্লিপ ইনস্ট্রাকশনটা আছে, মানে কনজিউমার এখন স্লিপে চলে যাবে। বাট ধরো যে এই ইফের মধ্যে কনজিউমার ঢুকলো, এরপরে এই স্লিপ ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করার আগেই কনটেক্সট সুইচ হয়ে নিয়ে প্রডিউসারে চলে গেল। ওকে, সো বেসিক্যালি যেটা হয়েছে এই ইফ পর্যন্ত এক্সিকিউট করছে, ইফ এক্সিকিউট করে নিয়ে ইফের ভিতর ঢুকছে, কিন্তু ইফের আন্ডারে যেটা আছে স্লিপ কমান্ডটা, ওইটা সে এক্সিকিউট করে নাই। ওইটা এক্সিকিউট করতে পারার আগেই কনটেক্সটটা সুইচ করে হচ্ছে গিয়ে প্রডিউসারে চলে গেছে। ভালো কথা। এখন প্রডিউসারের কাজ কি? প্রডিউসারের কাজ তো আইটেম প্রডিউস করা, রাইট? সো সে ওই অনুযায়ী আইটেম এখানে প্রডিউস করবে, প্রডিউস করে নিয়ে আইটেম ভ্যারিয়েবলে রাখলো। তারপরে সে চেক করতেছে এখানে আইটেম কাউন্ট বাফার সাইজের সমান কিনা, মানে বেসিক্যালি এখানে চেক করা হচ্ছে যে তোমার যে কয়টা আইটেম আছে এটা বাফারের সাইজের সমান কিনা, ওর বাফারটা অলরেডি ফুল হয়ে গেছে কিনা। কারণ আমাদের মেইন টার্গেটটা কি, বাফারটা ফুল থাকলে প্রডিউসার প্রডিউস করতে পারবে না, আমরা তখন প্রডিউসারকে স্লিপে পাঠিয়ে দিব। বাট অ্যাজ ইউ সি যে এখানে তো আইটেম কাউন্ট বেসিক্যালি 0, রাইট? সো এখানে তো আসলে প্রডিউসারকে স্লিপে পাঠানোর কিছু নাই, কারণ প্রডিউসার অবভিয়াসলি প্রডিউস করে রাখতে পারবে এই বাফারে। তার মানে কি এই ফারান্ডারে ঢুকবে না, মানে অ্যাটলিস্ট আপাতত ঢুকবে না, সে আপাতত ঢুকবে না। তারপরে সে এই আইটেমটা বাফারে রাখবে এই যে পুট ইনটু বাফার এই ফাংশনটা দিয়ে। সো মনে করো বাফারে একটা আইটেম চলে গেল, যেটা আমি এখানে আই দিয়ে লিখতেছি, এবং আইটেম কাউন্টকে প্লাস প্লাস করে দিল। আইটেম কাউন্ট প্লাস প্লাস হয়ে আগে ছিল 0, এটা এখন হয়ে গেল 1। এবং এখানে এই পার্টিকুলার সেকশনে সে চেক করতেছে ইফ আইটেম কাউন্ট ইকুয়াল টু 1, মানে আইটেম কাউন্টের ভ্যালু 1 হয়ে গেলে কনজিউমারকে ওয়েক আপ করে দিবা, হুইচ মেক সেন্স, রাইট? কারণ প্রডিউসার যদি একটা আইটেম রাখে তার মানে কি তখন তো কনজিউমার এলিজিবল হয়ে যায় আবার আইটেমটা কনজিউম করার জন্য। সো এখানে আইটেম কাউন্ট 1 কিনা চেক করে কনজিউমারকে ওয়েক আপ করে দেওয়া ট্রাই করতেছে এই পার্টিকুলার লাইনটাতে। বাট মনে আছে কনটেক্সট সুইচিং এর আগে কনজিউমার কিন্তু স্লিপেই যায় নাই, সে জাস্ট এই ইফ কন্ডিশনটা এক্সিকিউট করে নিয়ে এর আন্ডারে ঢুকছিল, সে কিন্তু স্লিপ ফাংশনটা এখনো কলই করে নাই। সো তার মানে কি এখানে ওয়েক আপ কনজিউমার লাইক কমান্ডটা আসলে কোনো কাজে লাগবে না, কারণ কনজিউমার তো স্লিপেই নাই, প্রডিউসার কাকে ওয়েক আপ করবে, রাইট? সো বেসিক্যালি কাইন্ড অফ তোমরা ধরে নিতে পারো যে ওয়েক আপ কনজিউমার এই লাইনটা কোনো কাজে আসবে না। এখন মনে করো প্রডিউসার লাইক একটা আইটেম বাফারে রেখে এমনি করে প্রডিউসারের কাজ শেষ হয়ে গেল, তারপরে কনটেক্সট সুইচ করে কনজিউমারে গেল আবার। এখন কনজিউমারে কনটেক্সট সুইচ করে গেলে মানে কনজিউমারের কোন লাইনটা এক্সিকিউট করা বাকি ছিল, এই পার্টিকুলার লাইনটা, এই স্লিপ লাইনটা। সো এই প্রডিউসার
কনটেক্সট সুইচ করার পরে যখন কনজিউমারের কাছে গেল তখন এই স্লিপ ফাংশনটা কল করে নিয়ে কনজিউমার স্লিপে চলে গেল, ঠিক আছে। সো কনজিউমার এখন হচ্ছে গিয়ে স্লিপিং। ওকে, তারপরে মনে করো এখন তো কনজিউমার স্লিপে চলে গেল, তো ইভেন্চুয়ালি কনটেক্সট সুইচ করে প্রোডিউসারে যাইতেই হবে এক সময়, তাই না? সো কনজিউমার স্লিপে চলে গেল, প্রোডিউসারের কাছে গেল কনটেক্সট সুইচ করে নিয়ে, তারপরে প্রোডিউসার অ্যাজ ইউজুয়াল আইটেম একটা প্রডিউস করলো, আইটেম প্রডিউস করে নিয়ে আইটেম কাউন্টকে আবার এক বাড়ায় দিল, এখানে 2 বানায় দিল, ঠিক আছে। তারপরে আইটেমটা বাফারে রাখলো, আইটেম কাউন্ট প্লাস প্লাস করলো। এখন দেখো সে কিন্তু পরের আইটেম কাউন্ট গুলাকে আর মানে আইটেম কাউন্ট একবার 1 এর বেশি যখন হয়ে যাচ্ছে সে কিন্তু আর কখনো কনজিউমারকে ওয়েক আপ করা ট্রাই করতেছে না, কারণ কনজিউমার অনলি ওয়েক আপ হয়ে হচ্ছে কি আইটেম কাউন্ট যখন 1 থাকে। সো বেসিক্যালি তার মানে কি হচ্ছে, এই কনজিউমারের পক্ষে আর কখনো পসিবল না ওয়েক আপ করা, ওয়েক আপ হওয়া আর কি, কারণ প্রোডিউসার আর কখনোই এই ওয়েক আপ ফাংশনটা কল করতে পারবে না। সো ইন রেজাল্ট কি হবে, ইন রেজাল্ট যেটা হবে, প্রোডিউসার কনজিউমার তো আর কোনো কনজিউম করতে পারতেছে না, রাইট? সে তো ফরএভার স্লিপে চলে গেছে। সো ইভেন্চুয়ালি প্রোডিউসার এরকম আইটেম রাখতে থাকবে, এরকম আইটেম রাখতে থাকবে, আইটেম রাখতে রাখতে একটা সময় দেখবে যে আইটেম কাউন্ট বাফার সাইজের সমান হয়ে গেছে। সো এই যে বাফার সাইজ 4, আইটেম কাউন্ট অফ 4, সো প্রোডিউসারও স্লিপে চলে যাবে। সো বেসিক্যালি এখানে প্রোডিউসারও স্লিপিং, ঠিক আছে। সো এই জিনিসটাকে আমরা এখানে ডেডলক হিসেবে রেফার করতেছি, যে একটু তোমার মানে কমান্ড এক্সিকিউশনের সিনক্রোনাইজেশনটা না থাকায় এমন একটা সিচুয়েশন আমরা পড়তেছি যেখানে বথ প্রোডিউসার এন্ড কনজিউমার স্লিপে চলে গেছে, ঠিক আছে। কোনোটাই মানে তাদের ফ্লো অনুযায়ী আর কাজ করতেছে না। সো সোফার কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে, এখন এই যে প্রোডিউসার এন্ড কনজিউমারের যে ডেডলক ইস্যুটা, এটা অ্যাড্রেস করা যায় হচ্ছে গিয়ে বেসিক্যালি সেমাফোর ইউজ করা। ওকে, সো সেমাফোর ইউজ করে অ্যাড্রেস করতে গেলে মেইনলি এখানে আর কি লাইক টেকনিক্যালি 3টা সেমাফোর লাগবে, একটা হচ্ছে কাউন্ট ফিল, কাউন্ট এমটি, এন্ড আরেকটা হচ্ছে গিয়ে মিউটেক্স, ঠিক আছে। 3টা সেমাফোর লাগবে এখানে। সো আমরা এখানে দেখবো যে সেমাফোর গুলা ইউজ করে নিয়ে কিভাবে আর কি লাইক সিনক্রোনাইজেশন আনা যায় তাদের মধ্যে। সো এখানে দেখো মেইনলি 3টা সেমাফোর ইউজ হচ্ছে, একটা হচ্ছে গিয়ে কাউন্ট এমটি, আর একটা হচ্ছে গিয়ে কাউন্ট ফুল, এন্ড আরেকটা হচ্ছে গিয়ে মিউটেক্স। ওকে, সো কয়টা লাইক কয়টা ঘর খালি আছে, কয়টা ঘর ভর্তি আছে, এটা আলাদা ভ্যারিয়েবল দিয়ে ট্র্যাক করা হচ্ছে এখানে। ওকে, সো বেসিক্যালি এই কোড অনুযায়ী যেটা হবে যে তোমার ইনিশিয়ালি মনে করো লেটস সে তোমার একটা বাফার আছে 4 সাইজের, মনে করো এটা একটা বাফার যেটা সাইজ ধরে নিই আমরা 4। ওকে, এখন মনে করো লেটস সে ফার্স্টে ফার্স্টে মনে করো কনজিউমার কনজিউম করতে আসলো, ঠিক আছে। কনজিউমার কনজিউম করতে আসলো, এখন বাফার তো এমটি, রাইট? সো কনজিউমার তো এখানে টপ টু বটম কোডটা এক্সিকিউট করবে। সো ইনিশিয়ালি সে ওয়াইলার মধ্যে ঢুকলো, ওয়াইলার মধ্যে ঢুকে ফার্স্টে সে এই লাইনটা এক্সিকিউট করা ট্রাই করলো, ওয়েট কাউন্ট ফুল। সো কাউন্ট ফুল কি, কাউন্ট ফুল হচ্ছে গিয়ে তোমার মানে বাফারে কয়টা ঘর ভর্তি আছে এইটা ট্র্যাক রাখতেছে হচ্ছে গিয়ে কাউন্ট ফুল। ওকে, সো এখানে এই পার্টিকুলার বাফারে যখন মানে বেসিক্যালি সিমুলেশনটা স্টার্ট হচ্ছে তখন কিন্তু বাফারে কিছু নাই। সো তার মানে কি বাফারে কাউন্ট ফুলটা ইনিশিয়ালি 0 হবে। এখন আমরা কি জানি, যে আমরা জানি যে কোনো একটা সেমাফোর যখন 0 সমান মানে ইন জেনারেল কেসে কোনো একটা সেমাফোর যদি সেমাফোরের ভ্যালু যদি 0 সমান বা তার থেকে ছোট হয়, সেই ক্ষেত্রে যেই প্রসেস ওই সেমাফোরটার উপরে ওয়েট কল করতেছে ওই প্রসেসটা বিজি ওয়েটিং এ চলে যায়, রাইট? বিজি ওয়েটিং এ চলে যায় বা কোনো একটা ওয়েটিং কিউতে চলে যায়, এটা তো আমরা জানি, রাইট? তাই না? কারণ ওয়েট ফাংশনের মধ্যে কি আছে, ওয়েট ফাংশনের মধ্যে আছে হচ্ছে গিয়ে while ওয়েট ফাংশনের মধ্যে বেসিক্যালি আছে ইফ s less than equal to 0, দেন হচ্ছে গিয়ে লাইক send to queue বা সামথিং লাইক দ্যাট, send to queue। হ্যাঁ,
সো ইনিশিয়ালি যখন কাউন্টফুলটা 0, এখানে তো মানে s এর বদলে আমরা কি কাউন্টফুল ভ্যারিয়েবল ইউজ করতেছি। সো কাউন্টফুলটা যদি 0 হয় এবং ওই কাউন্টফুলের উপরে যদি কনজিউমার ওয়েট ফাংশনটা কল করে, তার মানে কি কনজিউমার ওইখানে বিজি ওয়েটিং এ চলে যাবে বা কোনো একটা ওয়েটিং কিউতে চলে যাবে। মানে কনজিউমার হচ্ছে গিয়ে ফার্দার কোনো অপারেশন পারফর্ম করতে পারবে না। ওকে, সো বেসিক্যালি যখন কিউটা খালি তখন আমরা কনজিউমারকে ইয়াতে পাঠিয়ে দিতে পারতেছি, লাইক ওয়েটিং এ পাঠিয়ে দিতে পারতেছি। এরপরে মনে করো মিনওয়াইল প্রোডিউসার আসলো, প্রোডিউসার এসে নিয়ে একটা আইটেম প্রোডিউস করলো, এখানে এই লাইনটাতে একটা আইটেম প্রোডিউস করলো। তারপরে সে কাউন্ট এমটির উপরে ওয়েট কল করলো। সো প্রোডিউসার তখনই বিজি ওয়েটিং এ যাবে যখন হচ্ছে গিয়ে কাউন্ট এমটিটা 0 হবে। বাট ইনিশিয়ালি কিন্তু কাউন্ট এমটি 0 না, কারণ সবগুলো ঘরই তো এমটি। সো কাউন্ট এমটি হবে হচ্ছে গিয়ে বাফার সাইজের সমান। সো এই ওয়েটের মধ্যে সে বিজি ওয়েটিং এ থাকবে না প্রোডিউসার। দেন সে যেটা করবে মিউটেক্স এর উপরে ওয়েট কল করবে। সো মিউটেক্স কে 0 বানায় দিবে ফার্স্টে। বাই দ্য ওয়ে কাউন্ট এমটি কেও সে -1 করে দিবে। কাউন্ট এমটি কেও সে ওয়েট কল করে নিয়ে বাফার সাইজ -1 করবে। সো তারপরে আইটেমটা বাফারে রাখবে। দেন হচ্ছে গিয়ে মিউটেক্স কে সিগন্যাল দিবে। সো মিউটেক্স কে সিগন্যাল দিয়ে আবার 1 বানায় দিল। সো এখানে বেসিক্যালি মিউটেক্সটা ইউজ হচ্ছে গিয়ে যখন প্রোডিউসার যখন আইটেম রাখতেছে একটা বাফারে, তখন ওই একই টাইমে কনজিউমার যাতে কনজিউম করতে না আসে বা সামথিং লাইক দ্যাট, এই কারণে হচ্ছে গিয়ে মিউটেক্সটা রাখা হচ্ছে। ঠিক আছে, দেন ইভেনচুয়ালি যখন প্রোডিউসারের ইয়া শেষ হয়ে গেল, লাইক আইটেমটা রাখা শেষ হয়ে গেল, তখন সে কাউন্টফুলের উপরে সিগন্যাল কল করলো। সো কাউন্টফুল আগে ছিল 0, এখন হয়ে গেল 1। ওকে, সো আমরা যদি এটা আলাদা ভ্যারিয়েবল দিয়ে এখানে যদি এটা লিখি, সো ইনিশিয়ালি কাউন্টফুলটা ছিল 0, এটা হয়ে গেল 1, অ্যান্ড ইনিশিয়ালি কাউন্ট এমটিটা ছিল হচ্ছে গিয়ে বাফার সাইজ, রাইট? অ্যান্ড এখানে বাফার সাইজ হচ্ছে গিয়ে 4। সো ইনিশিয়ালি ছিল কাউন্ট এমটি 4, ওইটা হয়ে গেল এখন 3। এটা হচ্ছে গিয়ে প্রোডিউসার একটা আইটেম রাখার পর, হুইচ মেক সেন্স, রাইট? একটা আইটেম রাখার পরে মানে একটা ঘর ভর্তি আর 3টা ঘর ফাঁকা। সো কাউন্ট ফুলের ভ্যালু হচ্ছে গিয়ে 1 অ্যান্ড কাউন্ট এমটির ভ্যালু হচ্ছে গিয়ে 3। আচ্ছা, দেন হচ্ছে এখন মনে করো লাইক প্রোডিউসার এরকম যদি প্রোডিউস করতে থাকে, লেটস যদি আরেকটা আইটেম প্রোডিউস করে, কাউন্ট ফুল হবে এখানে 2, কাউন্ট এমটি হবে 2। দেন যদি আবার আইটেম প্রোডিউস করে, কাউন্ট ফুল হবে 3, কাউন্ট এমটি হবে 1। আবার যদি আইটেম প্রোডিউস করে, কাউন্ট ফুল হবে 4, কাউন্ট এমটি হবে 0। ওকে, তারপরে প্রোডিউসার আবার এসে নিয়ে যদি ফার্দার আইটেম প্রোডিউস করতে চায়, সেই ক্ষেত্রে যেটা হবে যে তোমার দেখো এখানে বেসিক্যালি তো সে কাউন্ট এমটির উপরে তো ওয়েটটা কল করতেছে, রাইট? সো বাফার যখন ফুল তখন কাউন্ট এমটিটা 0 হয়ে যায়। সো তার মানে কাউন্ট এমটি এখানে সেমাফোর 0 থাকা মানে কি, এই ওয়েট ফাংশনটার মধ্যে সে তখন বিজি ওয়েটিং এ চলে যাবে, বা তাকে একটা ওয়েটিং কিউতে পুশ করে দেওয়া হবে, ডিপেন্ডিং অন দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য সেমাফোর, মানে ডিপেন্ডিং অন দ্য স্ট্রাকচার অফ দ্য সেমাফোর। ওকে, সো বাফার যখন ফুল হয়ে যাচ্ছে তখন প্রোডিউসার এই ওয়েট ফাংশনের মধ্যে আটকায় যাচ্ছে, মানে ওয়েট ফাংশনটার মধ্যে ইয়াস বিজি ওয়েটিং এ আটকায় যাচ্ছে। তখন আবার যদি তোমার কনজিউমার আসে, তখন দেখো কনজিউমার এসে নিয়ে আসে কাউন্ট ফুলের উপরে যদি ওয়েট কল করে, কাউন্ট ফুল তো এখানে 0 না, তাই না? সো এখানে সে বিজি ওয়েটিং এ থাকবে না, কাউন্ট ফুলের ভ্যালু 1 কমায় দিবে, আগে ছিল 4 এখন হয়ে যাবে মনে করো আগে ছিল 4 এখন মনে করো হয়ে যাবে 3। এটা খুব একটা দেখা যাচ্ছে না। সো তারপরে সে মিউটেক্স এর উপরে ওয়েট কল করবে, মিউটেক্স এর উপরে ওয়েট কল করতেছে যাতে হচ্ছে গিয়ে লাইক তোমার কনজিউমার কনজিউম করার সময় যাতে প্রোডিউসার ইন্টারাপ্ট না করতে পারে। সো মিউটেক্সের ভ্যালু 0 হবে টেম্পোরারিলি। তারপরে সে আইটেমটা রিমুভ করবে বাফার থেকে, মিউটেক্সটাকে আবার 1 বানায় দিবে সিগন্যাল দিয়ে। দেন কাউন্ট এমটির ভ্যালু তোমার 1 বাড়ায় দিবে বেসিক্যালি। সো 0 থেকে 1 হয়ে যাবে, হুইচ মেক সেন্স, কারণ একটা আইটেম তো চলে গেল, সো একটা ঘর ফাঁকা হয়ে যাচ্ছে। সো এইভাবে পুরো জিনিসটা কাজ করতেছে। সো এখানে তোমার মাথায় রাখবা কয়েকটা জিনিস। ফার্স্ট অফ অল, এখানে কাউন্ট এমটিটা মেইনলি রাখা হচ্ছে যাতে হচ্ছে বাফারটা ফুল থাকলে প্রোডিউসারকে স্লিপে পাঠানো যায়। ওকে, কাউন্ট এমটি সেমাফোরটা রাখা হচ্ছে যাতে বাফার ফুল থাকলে প্রোডিউসারকে স্লিপে পাঠানো যায়। কাউন্ট ফুল সেমাফোরটা রাখা হচ্ছে যাতে বাফারটা এমটি থাকলে কনজিউমারকে স্লিপে পাঠানো যায়। ওকে, অ্যান্ড মিউটেক্স সেমাফোরটা রাখা হচ্ছে যাতে প্রোডিউসার প্রোডিউস করার সময় কনজিউমার ইন্টারাপ্ট না করে, আবার কনজিউমার কনজিউম করার সময় প্রোডিউসার যাতে ইন্টারাপ্ট না করে। মানে বেসিক্যালি আমরা এখানে ক্রিটিক্যাল সেকশনে মিউচুয়াল এক্সক্লুশনটা ইনশিওর করতেছি মিউটেক্সের থ্রুতে। এবং যেহেতু এখানে সেমাফোরের মানে অপারেশন গুলো হচ্ছে গিয়ে অ্যাটমিক, আমরা তো জানি যে সেমাফোরের ওয়েট সিগন্যাল এগুলো সব অ্যাটমিক অপারেশন। যেহেতু এখানে অপারেশন গুলো অ্যাটমিক, সেহেতু এখানে ডেডলকের ইনভলভমেন্ট হয় না।
মানে অ্যাটমিক অপারেশনে তো এমন না যে তোমার মনে করো কনজিউমার ওয়েটটা কমপ্লিট করার আগেই প্রোডিউসার কোনো কারণে হয়তো ওয়েট বা অন্য কোনো কমান্ড এক্সিকিউট করে ফেললো, এটা কিন্তু পসিবল না অ্যাটমিক এক্সিকিউশনে। সো এই অ্যাটমিক এক্সিকিউশনের কারণে তোমরা এখানে মানে ডেডলকটাকে আর কি প্রিভেন্ট করতে পারতেছো। সোফার কোনো কোশ্চেন আছে, বুঝতেছো কিছু তোমরা? ইয়েস স্যার, বুঝতে পারছি। সো বেসিক্যালি এখানে কোন সেমাফোরের ইয়াটা প্রপার্টিটা কি কি কাজ করতেছে এটা তোমরা একটু মাথায় রাখো আর কি। স্যার কাউন্ট ফুল 0 থাকলে কনজিউমারকে স্লিপে পাঠিয়ে দিবে, রাইট? কাউন্ট ফুল 0 থাকলে না, কাউন্ট ফুল 0 থাকলে হ্যাঁ রাইট, কাউন্ট ফুল 0 থাকলে কনজিউমারকে স্লিপে পাঠিয়ে দিবে। কারণ কি? কারণ হচ্ছে কি কোনো আইটেম নাই, কনজিউমার কনজিউম করবে কি। সো কাউন্ট ফুল কনজিউমারকে স্লিপে পাঠাইতে, কাউন্ট এমটি প্রোডিউসারকে স্লিপে পাঠাইতে, এন্ড মিউটেক্সটা হচ্ছে এখানে মিউচুয়াল এক্সক্লুশন ইনশিওর করতে। আচ্ছা, সো এইভাবে সেমাফোর দিয়ে তোমরা প্রোডিউসার কনজিউমার প্রবলেমের ডেডলকটাকে প্রিভেন্ট করতে পারবা এন্ড সিনক্রোনাইজেশনটা অ্যাচিভ করতে পারবা। স্যার হ্যাঁ বলো। স্যার এইখানে মানে আহ, এরকম মানে একসাথে কি স্যার কলটা হয়, মানে আপনি যেটা বললেন যে স্যার সিগন্যাল কলটা মানে বা ওয়েট কলটা মানে অ্যাটমিক্যালি হচ্ছে, মানে স্যার তাহলে তো স্যার মানে একসাথে মানে স্যার প্লাস মানে প্রোডিউসার ওয়েট কল করার সময় কনজিউমার আর কি কোনো ওয়েট বা সিগন্যাল এরকম কিছু কল করবে না। তার মানে স্যার মানে যে কোনো এক জায়গা থেকে একটা ফাংশন কল হবে। হুম হুম হুম, কারণ সেমাফোর তো এটা তো অ্যাটমিক এক্সিকিউশন। ওকে স্যার। যেটা এটা সেমাফোর হচ্ছে গিয়ে তোমার একটা সফটওয়্যার এপিআই বেসড ইয়া, যেটা হচ্ছে গিয়ে তোমার মানে হার্ডওয়্যার লেভেলে ইয়া ইউজ করে নিয়ে, হার্ডওয়্যার লেভেলের হয়তো কোনো প্রিমিটিভ ইউজ করে নিয়ে লাইক তোমার এই অ্যাটমিক এক্সিকিউশন আর কি এনশিওর করে। সো বেসিক্যালি এই অ্যাটমিসিটির কারণে, অ্যাটমিসিটি কি কারেক্ট টার্ম? আচ্ছা এনিওয়েজ, এই অ্যাটমিক এক্সিকিউশনের কারণে তোমার বেসিক্যালি এখানে ডেডলকটাকে প্রিভেন্ট করতে পারতাছো। আচ্ছা, দেন নেক্সট স্টেপ হচ্ছে তোমার রিডার রাইটার্স প্রবলেম। রিডার রাইটার্স প্রবলেমটা একটু যদি এক্সপ্লেইন করি, রিডার রাইটার্স প্রবলেম হচ্ছে মনে করো এটা হচ্ছে কি একটা রিডিং রাইটিং এরিয়া, ঠিক আছে? এটা মনে করো একটা মেমোরি লোকেশন। এখানে হচ্ছে কি কতগুলা প্রসেস রিড করতে পারে আবার কতগুলা প্রসেস রাইট করতে পারে। সো লেটস সে রিডার প্রসেসগুলোকে আমি R1 R2 R3 এমনি রেফার করি, এন্ড রাইটার প্রসেসগুলোকে মনে করো W1 W2 W3 এইভাবে রেফার করি। সো এখানে তিনটা রিডার মানে মাল্টিপল রিডার এন্ড মাল্টিপল রাইটার্স আছে। আচ্ছা, এখন রিডার রাইটার প্রবলেমের ডেফিনেশন কি? এখন মনে করো রিডিং টাস্কটা তো সেন্সিটিভ না, রাইট? কারণ রিডিং এ কিন্তু কোনো ভ্যারিয়েবলকে মডিফাই বা চেঞ্জ এরকম কিছু করা হয় না, ইটস জাস্ট এ রিডিং টাস্ক, তাই না? সো রিডিং হচ্ছে গিয়ে এটা লাইক ক্রিটিক্যাল কোনো টাস্ক না, ইটস নট ভেরি সেন্সিটিভ। সো এই যে মেমোরি লোকেশনটা, এখানে তুমি মানে যখন রিডার আসবে তখন তুমি মাল্টিপল রিডারকে তুমি অ্যালাউ করতে পারো। সো চাইলে এখানে R2 R3 R1 সব একসাথে রিড করতে মানে পারবে, নো প্রবলেম। ওকে, সো দ্যাটস ওয়ান অবজেক্টিভ, যে যখন কোনো রিডার রিড করতে আসবে তখন মাল্টিপল রিডার আসতে পারবে, নো প্রবলেম। আচ্ছা, নেক্সট স্টেপ হচ্ছে যদি কোনো রাইটার রাইট করতে আসে, রাইটিং কিন্তু একটা সেন্সিটিভ টাস্ক, রাইট? কারণ আমরা মনে আছে প্রোডিউসার কনজিউমার প্রবলেমে যে আমরা কাউন্টার ভ্যারিয়েবল রিলেটেড ইস্যু দেখছিলাম, ওইটা কিন্তু রাইটিং রিলেটেড প্রবলেম ছিল। কাউন্টার ভ্যারিয়েবলটা লাইক ইনঅ্যাডিকুয়েটলি রাইট করার কারণেই একটা আনএক্সপেক্টেড ভ্যালু হয়ে যাচ্ছিল কাউন্টারের। সো রাইটিং প্রবলেমগুলো মোস্টলি দেখা যায় সেন্সিটিভ। সো এগুলো হচ্ছে গিয়ে ক্রিটিক্যাল প্রবলেম, মানে ক্রিটিক্যাল কমান্ড। সো যখন কোনো একটা রাইটার আসবে, ধরো W2 আসলো, যখন কোনো একটা রাইটার আসবে ওই মোমেন্টে কোনো রাইটারকে এই মেমোরি লোকেশনে রাইটিং অ্যাক্সেস দেওয়া যাবে না। মানে বেসিক্যালি আমরা এখানে মিউচুয়াল এক্সক্লুশনটা চাচ্ছি, যে একটা রাইটার যদি এই মেমোরি লোকেশনে রাইট করতে আসে অন্য কোনো রাইটার রাইটিং এর কাজ করবে না। এবং রাইটিং চলাকালে কিন্তু মাল্টিপল রিডার এসে রিড করতে গেলেও প্রবলেম দেখা যাবে। R3 এসে নিয়ে একটা রিড করে গেল, তারপরে মনে করো W2 হয়তো রাইট করে আর একটু চেঞ্জ করে ফেললো, তারপরে R1 এসে নিয়ে মনে করো ডিফারেন্ট জিনিস রিড করে গেল। সো বেসিক্যালি যখন রাইটিংটা অ্যাক্টিভ অবস্থায় আছে ওই সময় কিন্তু রিডারকে তো আসতে দিলে প্রবলেম, দেখা যাবে এক এক রিডার এক এক জিনিস রিড করতেছে। ওকে, সো যখন একটা রাইটার এসে নিয়ে এই মেমোরি লোকেশনে রাইট করতেছে তখন কোনো রাইটারকে তো অ্যাক্সেস দেওয়া যাবেই না, এবং তার সাথে কোনো রিডারকেও অ্যাক্সেস দেওয়া যাবে না। ওকে, সো এটা হচ্ছে গিয়ে আমাদের
মেইন অবজেক্টিভ রিডার রাইটার্স এর প্রবলেম, এন্ড আমাদেরকে এটা সেমাফোর ইউজ করে নিয়ে কোনোভাবে অ্যাচিভ করতে হবে। ওকে, সো অ্যাগেন আবার বলি, যখন কোনো রিডার রিডিং এর কাজ করতে আসবে তখন অন্যান্য রিডার এসে নিয়ে অ্যাক্সেস করতে পারবে রিডিং এর জন্য, নো প্রবলেম, বাট ওই সময় কোনো রাইটারকে অ্যাক্সেস দেওয়া যাবে না। ওকে, বাট অন দ্য আদার হ্যান্ড তোমার বেসিক্যালি যদি কোনো রাইটার রাইটিং পারফর্ম করতে আসে, ওকে, সো ওই ক্ষেত্রে তোমার অন্য কোনো রাইটারকে তো রাইটিং করতে দেওয়া যাবে না এবং কোনো রিডারকেও রিড করতে দেওয়া যাবে না ওই মেমোরি লোকেশনটাতে। সো এটা আমরা দেখবো সেমাফোর ইউজ করে কিভাবে অ্যাচিভ করা যায় জিনিসটা। আচ্ছা, সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের মেইনলি দুইটা সেমাফোর লাগবে। একটা হচ্ছে গিয়ে কি হলো, একটা হচ্ছে গিয়ে রাইটিং মিউটেক্স আর ডাব্লিউ মিউটেক্স, এন্ড আরেকটা হচ্ছে গিয়ে মিউটেক্স। ওকে, সো রাইট মিউটেক্সটা বুঝতেছো যে এটা মেইনলি হচ্ছে গিয়ে রাইটারদের জন্য, এন্ড এখানে যে মিউটেক্স ভ্যালুটা আছে এটা হচ্ছে গিয়ে তোমার মনে করো রিডারদের জন্য আর কি কাইন্ড অফ। এটা আমরা দেখবো যে এই দুইটা সেমাফোর ইউজ করে কিভাবে জিনিসটা অ্যাচিভ করা যায়। আচ্ছা, সো এখন মেইনলি তোমাদের মানে এখানে তো দুইটা ডিফারেন্ট প্রসেস, রাইট? সো রাইটার হচ্ছে কি একটা প্রসেস, আর রিডার হচ্ছে কি আরেকটা প্রসেস। সো রাইটারের জন্য কোডটা রাদার সিম্পল, ঠিক আছে? এখানে বেসিক্যালি এখানে যা দেখতেছো এতটুকুই হচ্ছে কি রাইটারের কোডটা। সো বেসিক্যালি যেটা হয়, প্রথমে মনে করো ইনিশিয়ালি RW মিউটেক্স এর ভ্যালুটা থাকে 1, ওকে? RW মিউটেক্স এর ভ্যালু 1 থাকে কেন? কারণ আমরা চাচ্ছি যে এট এ টাইম একটা রাইটারকে আমরা অ্যাক্সেস দিব, ঠিক আছে? যদি প্রবলেম ডেফিনেশন এরকম হয়তো যে এট এ টাইম আমরা তিনটা রাইটারকে অ্যাক্সেস দিতে চাই বা সামথিং লাইক দ্যাট, তখন কিন্তু RW মিউটেক্স এর ভ্যালু 3 হয়তো, ঠিক আছে? মানে n সংখ্যক রাইটারকে তুমি এট এ টাইম সাইমultaneously অ্যাক্সেস দিলে মানে RW মিউটেক্স এর ভ্যালু n হবে। বাট যেহেতু আমরা এখানে চাচ্ছি যে মিউচুয়াল এক্সক্লুশন ইনশিওর করতে এট এ টাইম একটা রাইটারই অ্যাক্সেস পাবে, সেক্ষেত্রে তোমার RW মিউটেক্স এর ইনিশিয়াল ভ্যালুটা হবে 1। সো মনে করো দিস ইজ ইউর মেমোরি লোকেশন। আমরা আপাতত রিডারের জিনিসপত্র আমরা কনসিডারেশন আসতেছি না, আমরা জাস্ট রাইটারের জিনিস পার্সপেক্টিভ থেকে চিন্তা করি। সো মনে করো দুইটা রাইটার আছে, W1 এন্ড W2, তিনটা রাইটার, মনে করো W3 পর্যন্ত তিনটা রাইটার আছে। সো এখন মনে করো ইনিশিয়ালি মেমোরি লোকেশনটা এমটি, এখানে কোনো রাইটিং অপারেশন পারফর্ম হচ্ছে না। সো এই পার্টিকুলার মোমেন্টে যদি কোনো রাইটার এসে নিয়ে রাইটিং পারফর্ম করতে যায়, সেক্ষেত্রে তো আমাদের কোনো সমস্যা নাই, রাইট? কারণ খালি আছে, রাইটিং পারফর্ম করতে দেওয়া যাবে। সো কিভাবে হচ্ছে জিনিসটা, ইনিশিয়ালি সে RW মিউটেক্স এর উপরে ওয়েট কল করবে, এবং ইনিশিয়ালি তো RW মিউটেক্স এর ভ্যালু 1 না। সো ওয়েট কল করা মানে কি? ওয়েট কল করা মানে যদি RW মিউটেক্স এর ভ্যালু 0 হইতো, ওই পার্টিকুলার রাইটারটা বিজি ওয়েটিং এ চলে যেত। বাট যেহেতু এখানে RW মিউটেক্স এর ভ্যালু 1, সে বিজি ওয়েটিং এ যাবে না। ইনস্টেড যেটা হবে, RW মিউটেক্স এর ভ্যালু সে 0 তে কনভার্ট করে দিয়া, এটা 1/0 এর মতো লাগতেছে, RW মিউটেক্স এর ভ্যালু সে 0 তে কনভার্ট করে দিয়া সে এখানে আর কি ঢুকে যাবে, ঠিক আছে? মানে এখন আর কি এই মেমোরি লোকেশনে রাইটারটা রাইটিং পারফর্ম করতেছে। হ্যাঁ, সো বেসিক্যালি আপাতত সে এই যে এই পার্টিকুলার লাইনটাতে আছে যে রাইটিং ইজ পারফর্মড, রাইটিংটা রানিং। এবং এই রাইটিংটা রানিং চলা অবস্থায় মনে করো যদি অন্যান্য রাইটার আসে, লেটস সে W2, মনে করো W2 রাইটিং পারফর্ম করতে আসলো, সেক্ষেত্রে যেটা হবে যে রাইটিং টু মানে রাইটার টু তো আবার এই RW মিউটেক্স এর উপরে ওয়েট কল করবে, রাইট? এবং RW মিউটেক্স এর ভ্যালু এখানে এখন কত? RW মিউটেক্স এর ভ্যালু কিন্তু 0। সো RW মিউটেক্স এর উপরে ওয়েট কল করা মানে এখানে রাইটার টু বিজি ওয়েটিং এ চলে যাবে বা ব্লক খেয়ে যাবে, হোয়াট এভার, মানে অ্যাপ্লিকেশন আর কি যেভাবে করা হয়েছে। ওকে, সো রাইটার টু এখন এই মেমোরি লোকেশনে রাইটিং অ্যাক্সেসটা পাচ্ছে না। সিমিলারলি যদি রাইটার 3ও যদি আসে, সিমিলারলি সে ওয়েট ফাংশন কল করবে, ওয়েট ফাংশন কল করে নিয়ে দেন সে দেখবে যে RW মিউটেক্স এর ভ্যালু অলরেডি তোমার আচ্ছা W2 এসে নিয়ে RW মিউটেক্সটাকে 1 বানিয়ে দিবে, দেন W3 এসে দেখবে যে RW মিউটেক্স এর ভ্যালু লেস দেন 0, সো ওইটা ওয়েটিং এ চলে যাবে। এবং W2 W3 এর যে কোনো একটা ওয়েটিং থেকে বের হতে পারবে অনলি তখনই যখন রাইটার 1 এই টাস্কটা পারফর্ম করে দিয়ে দেন ফাইনালি সিগন্যালটা কল করবে। সো সিগন্যাল কল করা মানে কি? সিগন্যালের মধ্যে কি আমরা ওয়েক আপ ফাংশন কল করি না? সো W2 অথবা W3 কোনো একটার মধ্যে সে ওয়েক আপ কল করবে এবং RW মিউটেক্সকে 1 বাড়ায় দিবে। সো যেটার উপরে আগে ওয়েক আপটা কল হবে, ধরো W2 আগে আসছিল, সো এটার উপরে আগে ওয়েট কল হবে,
ওয়েক আপ কল হবে। সো তারপরে W2 রাইটিং এ ঢুকে যাবে। সো এটা হচ্ছে গিয়ে খুব সিম্পল সেমাফোর অ্যাপ্লিকেশন, যে তোমার RW Mutex এর থ্রুতে এখানে রাইটারদের জন্য মিউচুয়াল এক্সক্লুশনটা ইনশিওর করা যাচ্ছে, যে তোমার একটা রাইটার মেমোরি লোকেশনে রাইটিং অবস্থায় থাকলে অন্যান্য রাইটার অ্যাক্সেস করতে পারবে না, ওগুলা ওয়েটিং এ চলে যাবে। এটা এটা ইটস এ ভেরি সিম্পল সলিউশন। স্যার বল। স্যার এইখানে মানে বাক্সের ভিডিওটাতে বলতেছিল যে RW যেটা সেটা অ্যাকচুয়ালি মানে মেইনলি বেসিক্যালি যেটা করে যে রিডার আর রাইটারের মধ্যে সিনক্রোনাইজেশনটা এনশিওর করে, আর আরেকটা যেটা ছিল স্যার সেমাফোর, ওইটা হচ্ছে স্যার মানে অনলি শুধু রিডারদের জন্য, আর বলছিল আর- যে RW মিউটেক্সটা রিডারদের ক্ষেত্রে লাগে, রিডারে কোডটা যাই তারপর দেখবা RW মিউটেক্সটা কিভাবে Yes, sir. এক্সিকিউট তো হচ্ছে। স্যার ওখানে কারণ তোমার যেটা ওখানে যেটা দেখাচ্ছিল যে একটাই মাত্র আহ, মানে ইয়ে থাকে, সোর্স থাকে, ওয়ান সোর্স, সেটা থেকে অ্যাকচুয়ালি মানে প্রথমবার যখন একটা রাইটার ঢুকে যায় তারপরে স্যার মানে এরপরে যে রিডারটাই আসুক না কেন ওই একবার শুধু রিডার RW টা অ্যাক্সেস করে, বাকিগুলা হ্যাঁ, শুধু অনলি মিউটেক্সটা অ্যাক্সেস করতে থাকে। হ্যাঁ এক্স্যাক্টলি, ওটা আমরা রিডারের কোডটা গিয়ে আর কি দেখতেছি। ওকে হ্যাঁ, মানে এখানে বেসিক্যালি মানে RW মিউটেক্সটা রাইটারকে রেস্ট্রিক্ট করতেও কাজে লাগে, আবার এটা রিডারকে রেস্ট্রিক্ট করতেও আর কি কাজে লাগবে। তার ঠিক মানে আছে। এটা অ্যাটমিক্যালি হয় না, এর জন্যই মানে স্যার অ্যাকসেপ্ট করতে। অ্যাটমিক্যালি না, ওয়েট ফাংশন তো অ্যাটমিক্যালি হবে এখানে, তো অ্যাটমিক্যালি তো কোনো ব্যাপার মানে কোশ্চেন নেই এখানে, কিসের কনসার্ন। ওকে স্যার। আচ্ছা, সো আমরা এখন দেখি যে মানে রাইটারদের জন্য জিনিসটা খুব সিম্পল, রিডারদের জন্য আরেকটু ওইটা একটু আমরা যদি দেখি সেক্ষেত্রে কি হচ্ছে। সো আমরা যদি এখন রিডারদের জন্য কোডটায় যাই, রিডারদের কোডটা দেখো। সো রিডারদের জন্য শর্ত কি ছিল? রিডারদের জন্য শর্ত হচ্ছে গিয়ে তোমার যখন কোন একটা রিডার রিডিং পারফর্ম করতে পারবে তখন কোনো রাইটার রাইটিং পারফর্ম করতে পারবে না, এবং যখন তোমার একটা মানে মাল্টিপল রিডারকে অ্যাক্সেস দেওয়া যাবে মেমোরি লোকেশনে, এন্ড আরেকটা জিনিস হচ্ছে গিয়ে কোনো রাইটার যদি মেমোরি লোকেশনে রাইটিং করতে থাকে ওই সময় কোনো রিডারকে অ্যাক্সেস দেওয়া যাবে না। সো এই শর্তগুলো মেনে নিয়ে কোনোভাবে আমাদেরকে করা লাগবে, মানে সেমাফোরটা ইমপ্লিমেন্ট করা লাগবে। সো লেটস সে এটা আমরা আবার মেমোরি লোকেশনটা ড্র করলাম, এবং মনে করো যে এখন আমরা কনসিডার করি R1 R2 R3 তিনটা রিডার, আর মনে করো একটা রাইটার আছে W1, দুটা রাইটার আছে W1 W2। এখনো তারা রিডিং বা রাইটিং এ যায় নাই, বাট এটা হচ্ছে গিয়ে ইনিশিয়াল সিচুয়েশন। এবং অ্যাজ ইউজুয়াল তোমার RW মিউটেক্সটা থাকবে হচ্ছে গিয়ে ইনিশিয়ালি তোমার কত 1, এবং মিউটেক্স এর ভ্যালু ইনিশিয়ালি থাকবে 1। আচ্ছা, এখন মনে করো ইনিশিয়ালি লেটস সে যে তোমার ধরো একটা রাইটার অলরেডি আছে, ঠিক আছে, W1 অলরেডি এখানে রাইটিং পারফর্ম করতেছে। সো W1 যদি রাইটিং পারফর্ম করতে থাকে, সে কিন্তু রাইটিংটা পারফর্ম করার আগে RW মিউটেক্সকে 0 বানায় দেওয়া যাবে, রাইট? হ্যাঁ, সো রাইটার রাইটিং পারফর্ম করতেছে মেমোরি লোকেশনে এবং RW মিউটেক্স এর ভ্যালু 0। এখন আমরা দেখি যে তাহলে রিডার গুলো এখন রেস্ট্রিক্টেড হচ্ছে কিভাবে, কারণ বাই ডেফিনেশন কি, রাইটার যেহেতু রাইটিং পারফর্ম করতেছে আমাদেরকে এখন রিডার গুলাকে রেস্ট্রিক্ট করা লাগবে। সো মনে করো এখন R1 আসলো, R1 এখানে অ্যাক্সেস চাইলো রিডিং এর জন্য। সো এখন এখানে কমান্ড গুলো এক্সিকিউট হতে থাকবে। সো শুরুতে সে মিউটেক্স এর উপরে ওয়েট কল করবে। সো মিউটেক্স এর উপরে ওয়েট কল করা মানে কি? মিউটেক্স এর উপরে ওয়েট কল করা মানে এই মিউটেক্সকে ফার্স্টে সে দেখবে মিউটেক্স এর ভ্যালু 0 বা তার কম কিনা। মিউটেক্স এর ভ্যালু 0 বা কম হলে সে বিজি ওয়েটিং এ চলে যাবে। বাট ইনিশিয়ালি ফার্স্ট রিডারটা যখন আসছে তখন এই মিউটেক্স এর ভ্যালু তো 1, সো এটা সে বিজি ওয়েটিং এ যাবে না। ইনস্টেড যেটা হবে, সে মিউটেক্স এর ভ্যালুটা সে 0 বানায় দিবে। মিউটেক্স এর ভ্যালুটাকে সে 0 বানায় দিবে, এবং 0 বানায় দিয়ে আরেকটা ভ্যারিয়েবল আছে যেটা হচ্ছে গিয়ে রিড কাউন্ট। এই রিড কাউন্টটাকে সে প্লাস প্লাস করে দিবে। সো ইনিশিয়ালি রিড কাউন্ট ছিল 0, এখন হবে এটা 1। ওকে, এখন দেখো এখানে চেক করতেছে ইফ রিড কাউন্ট ইকুয়াল টু 1 কিনা। সো মানে এখানে চেক করা হচ্ছে কি, যেই রিডারটা ঢুকলো এটা কি আমাদের ফার্স্ট রিডার কিনা, ঠিক আছে? সো ইনিশিয়ালি এখানে তো ফার্স্ট রিডারটাই তো ঢোকা ট্রাই করছে, রাইট? R1টা ঢোকা ট্রাই করছে, এবং এখানে রিড কাউন্টের ভ্যালু অ্যাকচুয়ালি 1, রাইট? সো তার মানে কি, এই ইফ কন্ডিশনের মধ্যে সে ঢুকবে, এবং ঢুকে নিয়ে সে এই RW মিউটেক্স এর উপরে ওয়েট ফাংশন কল করবে। এখন
আরডব্লিউ মিউটেক্স এর ভ্যালু কত? আরডব্লিউ মিউটেক্স এর ভ্যালু কি 0 না, রাইট? সো আরডব্লিউ মিউটেক্স এর ভ্যালু 0 হওয়া মানে কি, সে এই যে এই ওয়েট ফাংশনটা আরডব্লিউ মিউটেক্স এর উপরে, এখানে সে বিজি ওয়েটিং এ চলে যাবে বা এখানে ওয়েট করতে থাকবে। ওকে, সো তার মানে কি, সে এই পার্টিকুলার লাইনেই স্টাক হয়ে গেল, ফার্স্ট রিডারটা এই পার্টিকুলার লাইনেই স্টাক হয়ে গেছে। এবং এই যে তারপরে যে আরেকটা সিগন্যাল ফাংশন আছে, এটা সে মানে আর অ্যাক্সেস মানে কল করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে ওয়েট করতেছে। আচ্ছা, সো ফার্স্ট রিডারটা এখন ওয়েটিং এ আছে এই এই পার্টিকুলার লাইনে, আরডব্লিউ মিউটেক্স এর এই পার্টিকুলার লাইনে। এখন মনে করো আরেকটা সেকেন্ড রিডার আসা ট্রাই করলো, রিডার 2 আসলো, আসা ট্রাই করলো, ঠিক আছে? তারপরে রিডার 2, তারপরে দেখো রিডার 2 এই ওয়েটের উপরে, এই মিউটেক্স এর উপরে ওয়েট কল করতেছে। এখন মজার ব্যাপার হচ্ছে মিউটেক্স এর ভ্যালু কিন্তু 0 হয়ে বসে আছে, কারণ ওই যে ফার্স্ট রিডারটা যে মিউটেক্স কে 0 বানায় দিয়ে যে এখানে ওয়েট করতেছে, সে কিন্তু এই মিউটেক্স এর উপরে আর সিগন্যাল কল করতে পারে নাই। হ্যাঁ, সো সেকেন্ড রিডার এসে নিয়ে যখন মিউটেক্স এর উপরে ওয়েট কল করলো, সে চেক করে দেখলো যে মিউটেক্স এর ভ্যালু অলরেডি লেস দ্যান ইকুয়াল টু 0, সো সে এই পার্টিকুলার ওয়েট ফাংশনে আটকায় গেল। তারপরে যদি R3 আসে, ইজ দ্য সেম কেস, R3 আসে নিয়ে এই পার্টিকুলার ওয়েট ফাংশনে আবার আটকায় যাবে। সো বেসিক্যালি এখানে হচ্ছে কি, এই যে ফার্স্ট রিডার, যেটা ফার্স্ট রিডারটা এখানে আটকায় এই আরডব্লিউ মিউটেক্স এর এই ওয়েটে, মানে বেসিক্যালি যখন কোনো একটা রাইটার রাইটিং পারফর্ম করতেছে, তখন ফার্স্ট রিডার এসে নিয়ে এই পার্টিকুলার লাইনে আটকায়, এন্ড বাকি যতগুলো n-1 সংখ্যক রিডার আছে, হ্যাঁ, মনে করো R2 থেকে Rn পর্যন্ত যতগুলো রিডার আছে, সবগুলা রিডার আটকায় হচ্ছে কি এই পার্টিকুলার লাইনটায়। সো বেসিক্যালি আমরা রিডারদের জন্য এই ফার্স্ট কন্ডিশনটা আমরা এনশিওর করতে পারতেছি যে কোনো একটা পার্টিকুলার কেসে যদি রাইটারটা অলরেডি একটা রাইটার যদি রাইটিং অপারেশন পারফর্ম করতে থাকে মেমোরি লোকেশনে, আমরা কোনো রিডারকেই অ্যাক্সেস করতে দিতেছি না এখানে। সো বুঝা যাচ্ছে? এটা নিয়ে কোশ্চেন আছে? স্যার এখানে ফার্স্টে একটা রাইটার ঢোকার পরে মানে কতগুলো রিডার ঢুকছে, এখন স্যার যদি এরকম হয় যে এই রিডার গুলোর পরে কোন একটা রাইটার ফর এক্সাম্পল যদি আসে, ইন দ্যাট কেস মানে স্যার সে কোথায় ওয়েট করবে? সে তো বেসিক্যালি তোমার ফার্স্ট রিডারটা যখন ঢুকতেছে তখন আরডব্লিউ মিউটেক্স এর উপরে ওয়েট কল করে 0 করে দিবে না? ইয়েস স্যার। সো আরডব্লিউ মিউটেক্স 0 থাকা মানে কি, কোনো রাইটারও কিন্তু অ্যাক্সেস করতে পারবে না। সো রাইটার গুলো বসে থাকবে, মানে রিডার থাকা অবস্থায় রাইটার বসে থাকবে। ওকে স্যার। বুঝা যাচ্ছে জিনিসটা? কারণ রাইটারও কিন্তু রাইটিং করার আগে সে আরডব্লিউ মিউটেক্স এর উপর কিন্তু ওয়েট কল করে, দেখো এখানে। আরডব্লিউ মিউটেক্স স্যার মানে প্রথমে 1 থাকে, দেন একটা যদি ফর এক্সাম্পল রাইটার ঢুকে, ফার্স্ট রাইটার ঢুকার পর এটা 0 করবে। হ্যাঁ, Then কিন্তু যদি রিডারও ঢুকে তাইলেও কিন্তু ওইটাকে 0 করে আসে। রিডারও যদি অ্যাক্সেস করতে পারে সে 0 করবে, কারণ ফার্স্ট রিডারটা দেখো, রিড কাউন্ট যখন 1, ফার্স্ট রিডারটা ঢুকতেছে তখন সে আরডব্লিউ মিউটেক্স এর উপরে ওয়েট কল করতেছে। ইয়েস স্যার, তখন -1 করে স্যার, বাক্সে এটা বলছিল যে 0 থেকে -1 করে দেয় আরডব্লিউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা যদি অলরেডি একটা রাইটার যদি থাকে তাইলে -1 করে, আর যদি কোনো রাইটার না থাকে তাহলে সে 0 বানায় দিবে আর কি। এখন স্যার ইন দ্যাট কেস যদি -1 থাকে, তখন যদি ফর এক্সাম্পল আরেকটা রাইটার আসে, তখন কি স্যার সেটা ওয়েট করবে -2 হ্যাঁ, করে? ওয়েট করবে, কারণ লুপের মধ্যে কি চেক করতেছে, লুপের মধ্যে চেক করতেছে আরডব্লিউ মিউটেক্স লেস দেন ইকুয়াল 0 কিনা। স্যার সো লেস ওইটা দেন 0 হয়ে যাচ্ছে না, -1। ওটা কি স্যার আবার ডিক্রিমেন্ট করবে আরেকবার? হ্যাঁ, ডিক্রিমেন্ট করবে, রাইট। ওকে। এটা একটু ইয়া আছে, ডিক্রিমেন্ট করবে যদি তোমার ওই কিউ সিস্টেম যদি ইউজ করো, মানে লিস্টে রাখার সিস্টেম যদি ইউজ করো। যদি তুমি বিজি ওয়েটিং রাখো তাহলে আবার ডিফারেন্টলি ইয়া করবে। তোমরা ফার্স্ট লেকচারে ব্যাক করে একটু দেখো যে বিজি ওয়েটিং এর জন্য সেমাফোরের ইয়াটা একটু ডিফারেন্ট। ওইখানে হচ্ছে গিয়ে ইনক্রিমেন্টটা হচ্ছে গিয়ে পরে করে, বিজি ওয়েটিং এর নিচে করে। আর লাইক যদি তুমি ব্লক ওয়েক আপ এই সিস্টেমটা যদি ইউজ করো তাহলে ইনক্রিমেন্টটা আগে করা লাগে। একটু কি দেখে নিও, বুঝছো? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের আগে করা লাগে। সো এটা অনলি নেগেটিভে যাবে যদি তুমি ওই যে ব্লক ওয়েক আপ ওই সিস্টেমটা ইউজ করো, আর যদি তুমি লুপের মধ্যে বিজি ওয়েটিং এ রাখো তাহলে সে নেগেটিভে যাবে না, সবগুলোর জন্য 0তে স্টার্ট হয়ে থাকবে। ওকে, আচ্ছা। সো এটা হচ্ছে গিয়ে তোমার বেসিক্যালি যখন একটা রাইটার পার্টিকুলার কেসে যখন একটা রাইটার থাকতেছে তখন অন্যান্য রিডারকে অ্যাক্সেস দেওয়া হচ্ছে না। এবং যদি এইমাত্র আমি ডিসকাস করলাম যে যদি কোনো একটা রাইটার যদি রাইটিং পারফর্ম করতে থাকে তাহলে কোনো রিডারও অ্যাক্সেস করতে পারবে না। সো লেটস সে আরেকটা কন্ডিশন যদি আমরা কনসিডার করি।
ধরো এই যে মেমোরি লোকেশনটা, এবং মনে করো যে W1 W2 দুইটা রিডার অ্যান্ড R1 R2 R3 মাল্টিপল রাইটার্স আছে এখন। ওকে, এবং অ্যাজ ইউজুয়াল RW মিউটেক্স ইনিশিয়ালি থাকবে, মানে যখন নাকি মেমোরি লোকেশনটা এন্টায়ারলি এমটি তখন RW মিউটেক্সও থাকবে 1 এবং মিউটেক্সের ভ্যালুও থাকবে 1। ওকে, এখন মনে করো এই মেমোরি লোকেশনটা এমটি, এখানে কোনো রাইটিং পারফর্ম করতেছে না। সো তার মানে কি এখন আমাদেরকে এমন একটা সিস্টেম করা লাগবে যাতে মাল্টিপল রিডার এসে এখানে রিড করতে পারে। ওকে, সো তাহলে কি হবে জিনিসটা, যদি আমরা দেখি লেটস সে ফার্স্টে মনে করো রিডার 1 এটা অ্যাক্সেস করতে চাইলো। সো যেটা হবে রিডার 1 ফার্স্টে এই মিউটেক্সের উপরে ওয়েট কল করবে। সো মিউটেক্সটা হয়ে গেল 0 ফার্স্টে। ওকে, বাট বিজি ওয়েটিং এ যাবে না, মানে মিউটেক্সটা তো ইনিশিয়ালি 1 ছিল, সে মিউটেক্সকে 0 কনভার্ট করে দিয়ে তারপরে সে রিড কাউন্ট প্লাস প্লাস করবে। সো রিড কাউন্ট মনে করো হয়ে গেল, ইনিশিয়ালি তো 0 ছিল কারণ কোনো কিছু রিড করতেছিল না, এখন হয়ে গেল 1। আচ্ছা, এবং তারপরে চেক করতেছে ইফ রিড কাউন্ট ইকুয়াল টু 1 কিনা। এখন রিডার 1 এর জন্য তো রিড কাউন্ট তো অবভিয়াসলি 1ই, রাইট? এটা আমরা দেখতেছি। সো সে RW মিউটেক্স এর উপরে ওয়েট কল করবে, এবং যখনই সে RW মিউটেক্স এর উপরে ওয়েট কল করলো RW মিউটেক্স এর ভ্যালু 0 হয়ে গেল, এবং ওই মোমেন্ট থেকে কোনো রিডার আর এই কোনো রাইটার আর এই মেমোরি লোকেশনে অ্যাক্সেস করতে পারবে না। অ্যাক্সেস করতে চাইলে এই RW মিউটেক্স দেখে নিয়ে তাকে ব্লক করে দেওয়া হবে। ওকে, সো এইভাবে আমরা আর কি রাইটার গুলাকে আটকাচ্ছি। ওকে, তারপরে যখন রিডিংটা পারফর্ম করবে, আমরা তো মাল্টিপল রিডারকে সাইমালটেনিয়াসলি অ্যাক্সেস দিতে চাই, রাইট? সো রিডিংটা পারফর্ম করার আগে সে মিউটেক্সের উপরে সিগন্যালটা কল করে নিল, যাতে রিডিং পারফর্ম করার সময় অন্যান্য রিডার এসে নিয়ে ঢুকতে পারে। সো মিউটেক্সের উপরে সিগন্যাল কল করার পরে মিউটেক্সের ভ্যালু হয়ে গেল আবার 1, এবং তারপরে মনে করো রিডার 1 এখানে রিডিং পারফর্ম করতেছে, এবং ওই মোমেন্টে যদি তোমার রিডার 2 আসে, রিডার 2 এসে নিয়ে দেখো রিডার 2 আবার মিউটেক্সের উপরে ওয়েট কল করবে। সো মিউটেক্সকে আবার 0 বানায় দিয়ে রিড কাউন্টের ভ্যালু বার হয়ে যাবে 2, এবং রিড কাউন্ট 2 এর সময় আর RW মিউটেক্স নিয়ে এসে কাজ করবে না। তারপরে মিউটেক্সকে আবার সিগন্যাল দিয়ে R2টাও ভিতরে ঢুকে যাবে। সেম গোস ফর R3 ফার্স্টে মিউটেক্সকে 0 করবে, তারপরে মিউটেক্সকে 1 করে দিয়ে সে এখানে ঢুকে যাবে। সো আমরা এখানে এট এ টাইম মাল্টিপল রিডারকে এই মেমোরি লোকেশনে রিডিং অ্যাক্সেস দিতে পারতেছি। ওকে, এবং এখানে বেসিক্যালি মিউটেক্সটা মেইনলি ইউজ করা হচ্ছে গিয়ে যাতে তোমার এই যে RW মিউটেক্স নিয়ে কাজ করা, রিড কাউন্টটা বাড়ানো, তারপরে হচ্ছে গিয়ে RW মিউটেক্স এর উপরে সিগন্যাল কল করা, এগুলা যাতে আর কি তোমার মাল্টিপল প্রসেস একসাথে করতে না পারে। ওকে, সো মিউটেক্সটা দিয়ে ওইভাবে আর কি মানে মাল্টিপল রিডারকে ওই RW মিউটেক্স থেকে মানে একসাথে কাজ করা থেকে রেস্ট্রিক্ট করা হচ্ছে। হ্যাঁ, বাট অ্যাকচুয়াল রিডিংটা যখন পারফর্ম করা হচ্ছে তখন আর কি ওই মিউটেক্সটাকে 1 রাখা হইতেছে যাতে তোমার ফার্দার আরো রিডার এসে নিয়ে ঢুকতে পারে। সো এখানে দেখো, এখানে সিমিলারলি RW মিউটেক্সের উপরে সিগন্যালটা কল করার আগে মিউটেক্সের উপরে একবার ওয়েট করে নেওয়া হচ্ছে যাতে অন্যান্য রিডার এই পার্টিকুলার পোর্শন অ্যাক্সেস না করতে পারে। তারপরে RW মিউটেক্স নিয়ে কাজ শেষ হয়ে গেলে সিগন্যাল দেওয়া হচ্ছে যাতে নেক্সট প্রসেস এসে ঢুকতে পারে এই লাইনগুলোতে। সো ফার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ধরে নিতেছি কোশ্চেন নেই। স্যার এক্সামে কি সিনারিও দিয়ে দিবে, ওইটা থেকে কি স্যার এক্সিকিউট করতে হবে এরকম কিছু? আসতে পারে, হ্যাঁ আসতে পারে সিনারিও টাইপ। স্যার এরকম কিছু কি স্যার মানে প্র্যাকটিসের জন্য দেওয়া যেতে পারে? না হলে তো স্যার মানে এখন মানে এটা তো মানে এই ধরনের ডিসকাশনে স্যার মনে হইতেছে যে মানে নিজে যেটা চিন্তা করতেছে ওই ওয়েতে করে গেলে স্যার হবে, মানে কোশ্চেনের সাথে স্যার মানে যদি স্যার মিলায় যদি না করতে পারি ইন দ্যাট কেস তো স্যার মানে অ্যাকচুয়ালি ভুল হয়ে যাবে স্যার। এগুলো থেকেই আসবে, লাইক তোমরা যদি একটু কনসেপ্টটা ঠিক রাখো ইউ শুড গেট ইট। হ্যাঁ, কনসেপ্টটা একটু ক্লিয়ার রাখো। এন্ড এক্সট্রা প্রবলেম দেওয়ার মতো এটা তো কথা যে প্রবলেম আর কে বানাবে বসে বসে, বলো?
স্যার যদি কোনো রিসোর্সেস থাকতো মানে মানে এগুলো তো স্যার মানে বিভিন্ন ধরনের ডিফিকাল্টিস যাতে মিনিমাইজ করা যায় সের জন্য আসছে তো এখন কথা ওইখানে হচ্ছে স্যার এগুলা সিমুলেশন টাইপের কোশ্চেন না যে এক্স্যাক্টলি, সো প্রবলেম তৈরি করা একটু ডিফিকাল্ট আর কি, ওকে স্যার। বুঝতে পারছো? সো এটাই আর কি, বাট তোমরা কনসেপ্টটা ক্লিয়ার রাখো, হোপফুলি পারবা। আচ্ছা, সো তারপরে হচ্ছে গিয়ে তোমার ডাইনিং ফিলোসফার্স প্রবলেম। ডাইনিং ফিলোসফার্স প্রবলেমটা রাদার সিম্পল, আমি জাস্ট একটু ভিজুয়ালাইজ করে দেখাই দিই। এখানে মনে করো ডাইনিং ফিলোসফার্স প্রবলেমটা কি, এটা মনে করো 5টা ফিলোসফার একটা টেবিলে বসে আছে, তাদের জন্য 5টা মানে প্লেট, 5টা প্লেটে তারা ভাত নিয়ে খেতে পারে, এবং তাদের জন্য কতগুলো লাইক চপস্টিক আছে বা স্পুন আছে, কাটলারি আছে। ওকে, এখানে চপস্টিক বলা হয়েছে, সো এখানে মনে করো চপস্টিক আছে। সো এই ছবিটার মধ্যেই সবকিছু দেখা যাচ্ছে যে এই 5টা চেয়ারে 5টা ফিলোসফার, তাদের জন্য 5টা রাইস বোল বা 5টা আর কি প্লেট, এবং তাদের এই চপস্টিক গুলো এখানে রাখা। এখন ফিলোসফারদের কাজ হচ্ছে তারা তাদের যে দুই পাশে 2টা চপস্টিক যে রাখা আছে, এই যে মনে করো এই যে এখানে এই পার্টিকুলার, যে কি সমস্যা, এখানে মনে করো এই যে এই পার্টিকুলার ফিলোসফারের প্লেট হচ্ছে গিয়ে এইটা, এবং তার চপস্টিক হচ্ছে গিয়ে যে এটা হচ্ছে গিয়ে লেফট চপস্টিক এন্ড এটা হচ্ছে গিয়ে রাইট চপস্টিক। ওকে, সো এটা হচ্ছে গিয়ে যে এই পার্টিকুলার ফিলোসফারটার জন্য। এখন তাদের কাজ হচ্ছে কোনো একটা ইন্ডিভিজুয়াল ফিলোসফার, কোনো একটা পার্টিকুলার ফিলোসফার, সে ফার্স্টে চিন্তা করবে, চিন্তা করতে করতে একটা সময় তার খিদা লাগবে, খিদা লাগলে তার যে এই যে দুই পাশে যে 2টা চপস্টিক আছে, এই 2টা চপস্টিক পিক আপ করে সে আর কি ভাত খাবে, ভাত খায় আবার চপস্টিক গুলা সে রেখে দিবে টেবিলে, রেখে দিয়ে আবার চিন্তা করবে। এটাই হচ্ছে গিয়ে তার টাস্ক, এবং প্রত্যেকটা ফিলোসফার, এখানে যে 5টা ফিলোসফার দেখতেছো, প্রত্যেকটা ফিলোসফার এই টাস্কটাই পারফর্ম করে। ওকে, এখন দেখো এইখানে একটা ডেডলক কন্ডিশন ওকার হতে পারে। এখানে চিন্তা করে দেখো, একটা ফিলোসফার তখনই খাইতে পারবে যখন সে তার দুই পাশে 2টা চপস্টিক পিক আপ করতে পারবে। ওকে, সো এখন সে কি করবে, সে ফার্স্টে মনে করো লেফট চপস্টিকটা পিক আপ করে, তারপরে সে রাইট চপস্টিকটা পিক আপ করা, এইভাবে আর কি করা। এখন ইমাজিন যে 5টা ফিলোসফার চিন্তা করতেছে, এবং তাদের একই সাথে ইয়া লাগলো, খিদা লাগলো, মানে তাদের একই সাথে মনে হলো খাবে, এবং তারা একই সাথে চপস্টিক তুলতে গেল। সো মনে করো এই পার্টিকুলার ফিলোসফার এই চপস্টিকটা তুললো, হ্যাঁ, তারা সবাই কিন্তু লেফট চপস্টিকটা আগে তুলে, লেফটটা আগে তুলে তারপরে রাইটটা, তারপরে এই পার্টিকুলার ফিলোসফার এই চপস্টিকটা পিক আপ করলো, এই পার্টিকুলার ফিলোসফারটা এই চপস্টিকটা পিক আপ করলো তার লেফটে, এই পার্টিকুলার ফিলোসফার এইটা পিক আপ করলো, এই পার্টিকুলার ফিলোসফার এইটা পিক আপ করলো। প্রবলেমটা কি হয়েছে দেখতেছো? এখন এই 5টা ফিলোসফারই যখন তাদের রাইট চপস্টিকটা যখন তারা গ্র্যাব করতে যাবে, তখন দেখবে যে রাইট চপস্টিকটা তাদের জন্য অ্যাভেলেবল নাই। হ্যাঁ, ঠিক আছে, সো এই যে এই পার্টিকুলার ফিলোসফার চপস্টিক গ্র্যাব করে মানে রাইটটা গ্র্যাব করতে গেলে দেখবে যে, সো আমি যদি ফিলোসফার গুলোকে নাম্বার দিই, ধরো 0 1 2 3 4, সো 0 নাম্বার ফিলোসফার রাইট চপস্টিক পিক আপ করতে গিয়ে দেখবে যে তার রাইট চপস্টিকটা অলরেডি 4th ফিলোসফার নিয়ে রাখছে। সেম গোস ফর মনে করো লেটস সে তোমার যদি তোমার মনে করো এই যে ফিলোসফার ওয়ান যদি তোমার রাইট চপস্টিকটা গ্র্যাব করতে যায়, তখন দেখবে যে ওইটা ফিলোসফার 0 অলরেডি ধরে রাখছে। সেম গোস ফর ফিলোসফার 2, যদি তার রাইট চপস্টিকটা গ্র্যাব করতে যায়, ওটা দেখবে যে অলরেডি ফিলোসফার 1 গ্র্যাব করে রাখছে। সো বেসিক্যালি প্রত্যেকের রাইট চপস্টিক আরেকজন ফিলোসফারের হাতে, এবং এই কেসে যেটা হবে যে তারা লেফট চপস্টিকটা হাতে নিয়ে বসে থাকবে, রাইটটা তো কেউই পাইতেছে না, সো রাইটটা না পাওয়া পর্যন্ত তারা খাওয়াও স্টার্ট করতে পারতেছে না। সো যেটা হবে তারা মানে না খায় স্টারভেশনে বসে থাকবে, এবং স্টারভেশনে থাকতে থাকতে একটা সময় মরে যাবে আর কি। ঠিক আছে, সো এটা হচ্ছে গিয়ে ডেডলক প্রবলেমটা, যে সবগুলা ফিলোসফার যদি সাইমultaneously তাদের লেফট চপস্টিকটা পিক আপ করে, তাহলে তাদের কারোর জন্যই রাইট চপস্টিকটা অ্যাভেলেবল থাকে না, এন্ড ইন রেজাল্ট তারা সবগুলাই একটা ডেডলক কন্ডিশনে আটকা পড়ে যায়। সাফার কোনো কোশ্চেন আছে? নো স্যার। ওকে, সো এই জিনিসটাই এখানে আর কি বেসিক্যালি ভিজুয়ালাইজ করা হয়েছে, যে তোমার মানে এখানে 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 হচ্ছে গিয়ে মেইনলি কোডটা। সো দেখো কোডটা দেখা যাচ্ছে না কেন?
এনিওয়েজ মনে করো কোনো একটা ফিলোসফার ফার্স্টে যে চপস্টিক আই নাম্বার ইন্ডেক্সে চপস্টিকটা পিক আপ করে হুইচ ইজ দ্য লেফট চপস্টিক, দেন হচ্ছে কি I+1 নাম্বার ইন্ডেক্সে চপস্টিকটা পিক আপ করা ট্রাই করে যেটা হচ্ছে রাইট চপস্টিক, এবং এটাকে মড দিয়ে 5 করা হয়েছে কারণ হচ্ছে গিয়ে বেসিক্যালি এটা তো একটা সার্কেলের মতো, রাইট? আবার হ্যাঁ, সো 0 1 2 3 4, সো এটা তো একটা সার্কেলের মতো, রাইট? সো মনে করো তোমার আচ্ছা চপস্টিক গুলাকে নাম্বার দেওয়া দরকার, নট দ্য ফিলোসফার্স। সো এটা হচ্ছে গিয়ে 0 নাম্বার চপস্টিক, এটা 1 নাম্বার চপস্টিক, এটা হচ্ছে গিয়ে 2 নাম্বার চপস্টিক, এটা 3 নাম্বার চপস্টিক, এটা হচ্ছে গিয়ে 4 নাম্বার চপস্টিক। ওকে, সো বেসিক্যালি মনে করো কি উল্টা নাম্বারিং করলাম? লেফট এরটা 0 হওয়ার কথা না? প্রবাবলি ইয়া করছি উল্টা, মানে ক্লকওয়াইজ যাবে না, প্রবাবলি অ্যান্টি ক্লকওয়াইজ যাবে। ক্লকওয়াইজ যাবে, লেফট এরটাতে হ্যাঁ। 0 থাকবে, রাইটে 1 থাকবে। 1 2 রাইট রাইট 3 4 ইয়েস, এবার ইয়া হবে। ওকে, সো মনে করো মানে এখানে বেসিক্যালি মডটা কেন করা হচ্ছে, লেটস ধরো তোমার মনে করো এই পার্টিকুলার ফিলোসফারটা, মনে করো এই যে এই ফিলোসফারটা সে হচ্ছে গিয়ে আই নাম্বার চপস্টিক গ্র্যাব করলো, এখানে আই এর ভ্যালু হচ্ছে গিয়ে 4, সো 4 চপস্টিকটা গ্র্যাব করলো, দেন সে পরের চপস্টিকটা কি 0 নাম্বার ইন্ডেক্সে আছে না, তার লেফটে চপস্টিক আছে 4 নাম্বার ইন্ডেক্সে এবং রাইট চপস্টিক আছে 0 নাম্বার ইন্ডেক্সে, কারণ ইটস ওয়ার্কিং লাইক এ সার্কুলার অ্যারে। সো সে তখন যেটা করতেছে এই 4 + 1 5 5 mod 5 mod 5 এর রেজাল্ট তো 0, সো তারপরে সে 0 নাম্বার চপস্টিকটা গ্র্যাব করতেছে। সো বেসিক্যালি এই কারণে আর কি মডিউলাসটা ইউজ করা হয়েছে। সো এইভাবে সে ইনিশিয়ালি লেফট চপস্টিকটা গ্র্যাব করে, রাইট চপস্টিকটা গ্র্যাব করে, এখানে পুরো কোডটা দেখা যাচ্ছে না, তোমরা দেখে নিও। তারপরে হচ্ছে গিয়ে তারা এরকম খায়টায়, তারপরে আবার লেফট চপস্টিকটা ছেড়ে দেয়, রাইট চপস্টিকটা ছেড়ে দেয়। সো এটা হচ্ছে গিয়ে মানে বেসিক্যালি কোডের অ্যাপ্লিকেশনটা, এবং মানে যদি 5টা প্রসেসই মানে 5টা ফিলোসফারই যদি ফার্স্টে এই লাইনটা যদি এক্সিকিউট করে, এই যে এই লাইনটা যদি এক্সিকিউট করে ফেলে যে তারা সবাই লেফট চপস্টিকটা গ্র্যাব করলো, তখন তারা রাইট চপস্টিকটা গ্র্যাব করতে গিয়ে সবাই স্টাক হয়ে যাবে এবং তারা আর ফার্দার প্রগ্রেস করতে পারবে না। এটাই হচ্ছে গিয়ে ডাইনিং ফিলোসফারের ডেডলক ইস্যুটা। সো এই ডেডলক ইস্যুটা কিভাবে অ্যাড্রেস করা যায়, এই ডেডলক ইস্যুটা অ্যাক্সেস করার মানে ডেডলক ইস্যুটা কিভাবে অ্যাড্রেস করা যায়, এটা অ্যাড্রেস করার মেইনলি কয়েকটা ইয়ে আছে, যে তোমার একটা অ্যাড্রেস করার ওয়ে হচ্ছে গিয়ে যদি তুমি 5টা ফিলোসফারের জায়গায় যদি সাইমultaneously 4টা ফিলোসফারকে এখানে ইয়া করো, অ্যালাউ করো। সো ধরো তোমার একটা ফিলোসফার আমি ধরো একটা ফিলোসফারকে আমি বাদ দিয়ে দিলাম, সো এখন 4টার জায়গায় 5টার জায়গায় 4টা ফিলোসফার আছে এখানে। ওকে, এখন কিন্তু আগের প্রবলেমটা আর থাকবে না। মনে করো এই পার্টিকুলার ফিলোসফার তার লেফটেরটা গ্র্যাব করলো, এই পার্টিকুলার ফিলোসফার তার লেফটেরটা গ্র্যাব করলো, এই পার্টিকুলার ফিলোসফারটা তার লেফটেরটা গ্র্যাব করলো, এই পার্টিকুলার ফিলোসফার তার লেফটেরটা গ্র্যাব করলো, সবাই একই সাথে লেফটেরটা গ্র্যাব করছে, বাট অ্যাটলিস্ট এই পার্টিকুলার এই যে এই ফিলোসফারটার জন্য কিন্তু রাইটটা এখনো অ্যাভেলেবল আছে, রাইট? কারণটা কি? কারণ হচ্ছে গিয়ে তোমার একটা ফিলোসফার কমাই দিছি আমরা, সো এই পার্টিকুলার ফিলোসফারের জন্য এখনো রাইটটা অ্যাভেলেবল আছে। সো ইয়েস, বাকি ফিলোসফার গুলো আটকা থাকবে, বাট অ্যাটলিস্ট এই ফিলোসফারটা এই 2টা চপস্টিক দিয়ে তার রাইসটা খাওয়া শেষ করে চপস্টিক গুলো ছেড়ে দিতে পারবে, সো সে চপস্টিক গুলো ফ্রি করে দিল। এবং যখন এই পার্টিকুলার ফিলোসফারটা চপস্টিকটাকে ফ্রি করে দিল, তখন ওই চপস্টিকটা গ্র্যাব করে এই ফিলোসফারটা খাওয়া শেষ করতে পারবে, এবং খাওয়া শেষ করে নিয়ে এই ফিলোসফারটা চপস্টিক ছেড়ে দিতে পারবে। চপস্টিক ছেড়ে দিলে তখন এই ফিলোসফারটা খাওয়া শেষ করতে পারবে, এন্ড খাওয়া শেষ করে সে চপস্টিক ছেড়ে দিবে, ফাইনালি এই ফিলোসফারটা খাওয়া শেষ করতে পারবা। সো দেখো আমরা ডেডলক প্রবলেমটা এইভাবে অ্যাড্রেস করতে পারতেছি। সো মেইন আইডিয়াটা কি? মেইন আইডিয়া হচ্ছে যতগুলা চপস্টিক ততগুলা ফিলোসফার তুমি রাখতে পারবা না, যতগুলা চপস্টিক তার থেকে অ্যাটলিস্ট একটা কম ফিলোসফার থাকলে তুমি এই লাইক ডেডলক প্রবলেমটা তুমি আর কি ইয়া করতে পারতেছো, অ্যাড্রেস করতে পারতেছো। সো মনে করো চপস্টিক যদি 5টা হয়, ফিলোসফার হইতে হবে তোমার 4টা, মানে ম্যাক্স 4টা। চপস্টিক যদি তোমার লেটস 100টা হয়, ফিলোসফার তোমার ম্যাক্সিমাম থাকতে পারবে 99টা। যদি 100টা ফিলোসফার থাকে তখনই ডেডলকের পসিবিলিটি চলে আসে। ওকে, সো মেইন আইডিয়া হচ্ছে গিয়ে n নাম্বার অফ চপস্টিক্স থাকলে ফিলোসফার হবে n - 1টা।
মানে হতে হবে আর কি যদি তুমি ডেডলক প্রিভেন্ট করতে চাও। আচ্ছা, এটা হচ্ছে কি একটা সলিউশন। আরেকটা সলিউশন হচ্ছে, ধরো কোনো একটা ফিলোসোফার তার লেফট চপস্টিকটা গ্র্যাব করলো, ওকে, এবং ইনএভিটেবলি কি লেফট চপস্টিকটা গ্র্যাব করার পরে একটা সময় তো সে তার রাইট চপস্টিকটা খুঁজতে যাবে, রাইট? এবং রাইট চপস্টিকটা খুঁজতে যাওয়ার সময় সে যদি দেখে যে রাইট চপস্টিকটা অ্যাভেলেবল নাই, মানে মনে করো অলরেডি একটা ফিলোসোফার রাইট চপস্টিকটা দখল করে রাখছে, সে যেটা করবে সে লেফট চপস্টিকটাও ছেড়ে দিবে, ঠিক আছে? সো বেসিক্যালি সে কখনো একটা চপস্টিক এট এ টাইম ধরে রাখবে না, সে আইদার ধরে রাখলে দুইটাই একসাথে ধরে রাখবে, অথবা সে কোনো চপস্টিকই ধরে রাখবে না। হ্যাঁ আফসার, সমস্যা নাই, লিভ নিতে পারো, আমি রেকর্ডিং দিয়ে দিব। ওকে, সো সে যদি লেফট চপস্টিকটা মানে গ্র্যাব করে সে রাইট চপস্টিকটা মানে 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 লেফট চপস্টিকটা গ্র্যাব করার পরে যদি রাইট চপস্টিকটা অ্যাভেলেবল না থাকে সে লেফট চপস্টিকটাও রেখে দেয়। সো সে আইদার দুইটাই একসাথে গ্র্যাব করে রাখবে অথবা সে কোনো গ্র্যাব করবে না। সো ইটস লাইক দিস, এটা তো ছেড়ে দিল। সো সো এই পার্টিকুলার ফিলোসোফার যদি মানে ইয়াটা ছেড়ে দেয়, চপস্টিকটা ছেড়ে দেয়, তখন আর কি এই পার্টিকুলার ফিলোসোফার আর কি তার খাওয়া শেষ করতে পারবা, এরকম আর কি জিনিসটা। সো এইভাবেও চাইলে তুমি ডেডলক প্রবলেমটা অ্যাড্রেস করতে পারো, যে মানে বেসিক্যালি কি, যে কোনো পার্টিকুলার মোমেন্টে কোনো একটা ফিলোসোফার একটা চপস্টিক ধরে বসে থাকবে না, সে আইদার দুইটাই গ্র্যাব করবে অথবা নান। সো এটা আরেকটা সলিউশন। হ্যাঁ, আর আরেকটা সলিউশন হচ্ছে গিয়ে তোমার এখানে বলছে যে অড নাম্বার অফ ফিলোসোফার তার ফার্স্ট চপস্টিকটা লেফট চপস্টিকটা পিক আপ করবে এবং তারপরে তার রাইট চপস্টিকটা পিক আপ করবে, অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড ইভেন নাম্বার অফ ফিলোসোফার তার রাইট চপস্টিক পিক করবে এবং তার লেফট এবং দেন তার লেফট চপস্টিক পিক করবে, এরকম হবে জিনিসটা। সো এইভাবেও ইয়া করা যায়। সো এটা যদি আমরা একটু ভিজুয়ালাইজ করি, এটা আর কি এরকম, লেটস এখানে ফিলোসোফারদের নাম্বার হচ্ছে ধরো 1, 1 2 3 4 5। সো অ্যাসিমেট্রিক সলিউশন। সো তার মানে কি ইভেন নাম্বার গুলা, ধরো যে অ্যাসিমেট্রিক্যালি ইভেন নাম্বার গুলা তার লেফটেরটা পিক করে। সো 2 নাম্বারটা আগে লেফটেরটা পিক করবে, 4 নাম্বারটা আগে লেফটেরটা পিক করবে, ওকে। এবং যখন তারা লেফটেরটা পিক আপ করে আসছে, অড নাম্বারের গুলা কিন্তু রাইটেরটা পিক আপ করা ট্রাই করে, রাইট? সো বেসিক্যালি 3 নাম্বার ফিলোসোফার দেখো রাইটেরটা আগে পিক আপ করা ট্রাই করবে, রাইটেরটা আগে পিক আপ করতে গিয়ে দেখবে যে রাইটেরটা অলরেডি অকুপাইড বাই 2, সো সে ওইখানে স্টাক হয়ে যাবে, সে আর লেফটেরটা ধরে নিয়ে বসে থাকবে না। সেম গোস ফর তোমার 5 এর জন্য, 5 রাইটেরটা পিক আপ করতে গিয়ে দেখবে যে অলরেডি অকুপাইড, সো সে এই লেফটেরটা আর পিক আপ করে ওইটা নিয়ে আর ওইটাকে আর ব্যস্ত রাখবে না। হ্যাঁ, সো এইভাবে তুমি যদি অ্যাসিমেট্রিক সলিউশন ট্রাই করো, যে মনে করো ইভেন নাম্বার গুলা আগে লেফট পরে রাইট, অ্যান্ড অড নাম্বার গুলা আগে রাইট পরে লেফট, অথবা ইভেন নাম্বার গুলা আগে রাইট পরে লেফট, অড নাম্বার গুলা আগে লেফট পরে রাইট। সো এইভাবে যদি তুমি অ্যাসিমেট্রিক্যালি প্রপোজ করো জিনিসটা, তাহলে তুমি ডেডলক প্রিভেন্ট করতে পারবা, ওকে। সো এই তিনটা ওয়েতে তুমি মানে ডেডলক প্রিভেন্ট করতে পারো ইয়াতে তোমার বাউন্ডেড বাফারে। আচ্ছা, সো আর তারপরে ফাইনালি একটা জিনিস আছে, নেসেসারি কন্ডিশনস ফর ডেডলক। সো ডেডলকে 4টা নেসেসারি কন্ডিশন, এটা তোমরা একটু পড়ে নিও। একটা হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশন, যেটা তোমরা অলরেডি জানো। হোল্ড অ্যান্ড ওয়েট হচ্ছে গিয়ে মনে করো কোন একটা প্রসেস রিসোর্স হোল্ড করে আছে আর আরেকটা প্রসেস ওয়েট করতেছে ফ্রি হওয়ার জন্য, এরকম থাকতে হবে ডেডলক ওকার্ড হওয়ার পসিবিলিটি থাকতে হলে। নো প্রিমশন, সো কোনো সিস্টেমে যদি প্রিমশন থাকে যে একটা প্রসেসকে ইন্টারাপ্ট করে আরেকটা প্রসেস অ্যাক্সেস করতে পারে, সেক্ষেত্রে ডেডলক ওকার্ড হবে না। বাট মানে প্রিমশন থাকলে আর কি ওকার্ড হবে না, আর যদি নো প্রিমশন হয় তাহলে ওকার্ড হতে পারে। আর আরেকটা হচ্ছে সার্কুলার ওয়েট। সার্কুলার ওয়েট জিনিসটা কি, মনে করো লেটস সে P1 এর একটা রিসোর্সের জন্য মনে করো P1 এর একটা রিসোর্সের জন্য P2 মনে করো ওয়েট করতেছে, P2 এর একটা রিসোর্সের জন্য P3 ওয়েট করতেছে, আবার মনে করো P1 এর একটা P3 এর একটা রিসোর্সের জন্য P1 ওয়েট করতেছে। সো এরকম যখন একটা সার্কুলার ওয়েট থাকবে তখন তোমার ডেডলক হতে পারে। এই সার্কুলার ওয়েটিং এর জিনিসটা আমরা নেক্সট লেকচারে বেসিক্যালি উইক 9 এ আরো ডিটেইলে ডিসকাস করব, ওকে। স্যার দেন ফাইনালি এটা 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 স্টেপিং বারবার শপ, এটা পড়ার দরকার নেই, ইউ ক্যান স্কিপ দিস। বলো। স্যার 8.1 এর সেমাফোরের ফার্স্টে বলা হয়েছিল যে মানে
সেমাফোর ক্লাসের একটা অ্যারে লিস্ট থাকে আর একটা ভ্যালু নামে একটা ভ্যারিয়েবল থাকে। হুম। তো স্যার ওইখানে দেখাচ্ছিল যে মানে যখন মাল্টিপল প্রসেস আসে তো ওরা যেটা করে যে স্যার মানে ওই অ্যারে লিস্ট বা ওই কিউটাতে স্টোর হয়ে যায় আর এক করে ভ্যালু নেগেটিভ কমতে থাকে, হ্যাঁ। তো স্যার এখন যখন দেখাচ্ছে যে ওয়েক আপ কল করা হয় তখন স্যার মানে যেটা হয় যে একটা প্রসেস বের হয়ে যায় ওই হুম। লিস্ট থেকে, দেন অবভিয়াসলি স্যার ভ্যালু একটা ইনক্রিমেন্ট হয়ে যাবে, হ্যাঁ, মানে যদি increment হয়। -1 হয়ে যাবে রাইট। এক ইনক্রিমেন্ট। বাট স্যার তখন যখন নাকি স্যার ওই প্রসেসটা যে যখন ওয়েট ফাংশনটা কল করে তখন কিন্তু স্যার আবার কিন্তু -1 থেকে -2 হয়ে যাওয়ার কথা স্যার, মানে ওয়েট ফাংশনটা কল করার জন্য তো বেসিক্যালি আমার -2 -3 এরকম ডিক্রিমেন্টটা হইতেছিল, কিন্তু স্যার একটা প্রসেস বের হয়ে যে যখন আবার কল করে তখন কিন্তু স্যার মানে ব্যাপারটা এরকম হয় না, মানে তাই কি হওয়া উচিত না? মানে স্যার ইন দ্যাট কেস ওয়েটের মধ্যে তো বাই ডেফিনেশন ডিক্রিমেন্ট হচ্ছে, রাইট? ইয়েস, ইন দ্যাট কেস কিন্তু স্যার মানে আমার যদি একটা ডিক্রিমেন্ট ফাংশন কল করে স্যার, মানে ধরা গেল যে দুইটা প্রসেস অ্যারে লিস্টে ছিল, প্রথমে না, মাইনাস ওয়েক আপ করার সময় কিন্তু ইনক্রিমেন্ট করতেছে, রাইট? সো একবার ওয়েক আপ হয়ে ইনক্রিমেন্ট করলো, দেন আবার ওয়েট করে ডিক্রিমেন্ট করলো, সো ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে না। সো মনে করো প্রসেস P2 কিউ থেকে বাইরে হয়ে আবার কিউতে ঢুকলো, সেমই তো থাকবে, রাইট? কাউন্টার ভ্যালু। স্যার ওটা আমি একটু স্যার মানে বুঝি নাই, মানে ওটা অ্যাকচুয়ালি মানে মানে আমার কাছে স্যার মনে হয়েছে যে ওটা অ্যাকচুয়ালি মানে -2 আবার যদি করে তাহলে স্যার মানে -3 হয়ে যাবে এরকম ভাবতেছো? মানে জিনিসটা স্যার আমার কাছে মনে হচ্ছে যে -2 হইতেছে বাট হয়তো প্রসেস কিউতে একটাই থাকতেছে, মানে না, দেখা দেখো, সো তোমার মনে করো প্রসেস P1 এখানে আসলো, ঠিক আছে? P1 কিউতে আছে, P2 কিউতে আছে। ধরে নাও যে আমরা ধরে নিলাম যে লেটস সে এটা একটা কাউন্টার ভ্যারিয়েবল দিয়ে বা এস দিয়ে ট্র্যাক করা, এসি ধরে নেই, এস এর ভ্যালু এখানে থাকবে -2। ওকে, তারপরে কিউ P2 যখন ওয়েক আপ হবে এই ইয়া থেকে, ওয়েক আপ হলে তো কিউ থেকে চলে গেল, এবং ওই মোমেন্টে এস এর ভ্যালু কিন্তু +1 হবে, সো -1 হয়ে যাবে। তারপরে যদি আবার এই P2 উপরে যদি আবার কোনো কারণে ওয়েট কল হয়, এই P2টা আবার ব্যাক করবে, এবং তখন কিন্তু আবার এই ওয়েটের কারণে আবার -2। সো দেখো কোনো কিন্তু ভ্যালুর কিন্তু একটা অসামঞ্জস্যতা তৈরি হচ্ছে না, অলওয়েজ দুইটা প্রসেসের জন্য দুইটাই সেমাফোরের ভ্যালু -2ই থাকতেছে। সো না, তুমি যেটা বলতেছো যে এরকম একটা মিসম্যানেজমেন্ট হতে পারে, এটা হবে না। মানে স্যার আমার মেইনলি প্রবলেম হয়েছিল কি স্যার, হুম, মানে হুম। আমি ভাবতেছিলাম যে যদি একটা প্রসেস আসে তাহলে স্যার প্রসেসটা তা আরেকবার ওয়েট কল করে ইন্ডিভিজুয়ালি, ওইটাই স্যার আমি চিন্তা করতেছিলাম যে একটা প্রসেস আসার পরে তো সে মানে ইন্ডিভিজুয়াল যখন ওয়েট কল করবে তখন স্যার আবার মানে -2 হয়ে যাইতেছে, মানে -1 হচ্ছে ঠিক আছে বাট ওই প্রসেসটা যখন ইন্ডিভিজুয়ালি এসে ওয়েট কল করে তখন তো স্যার মানে আবার একটা ওয়েট কল করার জন্য ডিক্রিমেন্ট হয়, ওইভাবে স্যার আমি চিন্তা করতেছিলাম, যার জন্য স্যার আমার মনে হচ্ছিল যে এটা -2 হচ্ছে, কিন্তু ইন দ্যাট কেস হয়তো অ্যারে লিস্টে বা কিউতে যেটাই হোক একটা প্রসেস থাকতেছে, মানে এই জিনিসটাই স্যার মানে আমি ইয়ে করতেছিলাম। বাট সে তো ওয়েট কল করেই তো এই কিউতে ঢুকলো, সে আবার কেন ওয়েট কল করবে, তাই না? সে তো ওয়েক আপ করার পরে তো ওই ওয়েটের পর থেকে তার এক্সিকিউশন শুরু হয়, ওকে স্যার। বুঝা যাচ্ছে? সো না, মাল্টিপল টাইমস তো ওয়েট কল হবে না। সো বেসিক্যালি যেটা হবে, মনে করো কোনো একটা পার্টিকুলার প্রসেস ওয়েট কল করলো একটা সেমাফোরের উপরে, হ্যাঁ, ওয়েট কল করে যদি মানে ওয়েটিং এ থাকে তাহলে তো সে লাইক কিউতে চলে যায়, তারপরে যখন তার উপরে আবার ওয়েক আপটা কল করা হবে তখন তার এক্সিকিউশন শুরু হবে নেক্সট লাইন থেকে, ঠিক আছে? এই ওয়েটের সাথে তার তার কোনো কানেকশন নেই, ওয়েট সে ক্রস করে চলে গেছে, বুঝা যাচ্ছে? ইয়েস স্যার। সো এটাই আর কি। সো দেখো তাহলে তোমরা কুইজের জন্য স্যার, প্রিপারেশন নাও। একটা কনফিউশন ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার, একটা সিমাফোর হচ্ছে আমরা যেভাবে ইউজ করি বিজি ওয়েটিং রেখে, আরেকটা হচ্ছে বিজি ওয়েটিং প্রিভেন্ট করে, তো এই দুইটার মধ্যে স্যার কোডে মেইন ডিফারেন্সটা কোথায়? একটায় বিজি ওয়েটিং করে হচ্ছে যেখানে ওয়াইল লুপের মধ্যে তুমি আটকে রাখো এবং ওয়াইল লুপের মধ্যে কন্টিনিউয়াসলি চেক করতে থাকা যে এস এর ভ্যালু লেস দেন ইকুয়াল টু 0 কিনা, হ্যাঁ। এন্ড আরেকটা হচ্ছে গিয়ে তোমার বেসিক্যালি ওয়াইল লুপের মধ্যে না থাকে রেখে একটা ইফ স্টেটমেন্ট রাখা হয়, ইফ স্টেটমেন্টের মধ্যে বেসিক্যালি তোমার একটা কিউতে পাঠিয়ে দেওয়া হয়, বারবার চেকিংটা করা হয় না।
এটা তো তোমার কোড দেখলেই তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কোডটা দেওয়া আছে না তোমাদের হ্যাঁ প্রসেসে স্যার, মানে মেইন ডিফারেন্সটা তো এখানেই থাকে। মানে একবার হচ্ছে আমি চেক করতেছি যখন বিজি ওয়েটিং সহ করতেছি, তখন চেক করতেছি সেমাফোরের ভ্যালু লেস দেন অর ইকুয়াল 0 কিনা, আর যখন হচ্ছে প্রিভেন্টিং করতেছি বিজি ওয়েটিং তখন জাস্ট লেস দেন 0 কিনা। মেইন ডিফারেন্সটা তো স্যার এখানে না? হ্যাঁ, মেইন ডিফারেন্সটা এখানে রাখা লাগতেছে, কারণ হচ্ছে কি একটার ডিক্রিমেন্টটা আগে হইতেছে, ওয়াইলের আগে হইতেছে, যেখানে তুমি বিজি ইফের আগে হইতেছে, আর আরেকটা ডিক্রিমেন্ট হচ্ছে ওয়াইলের পরে। তো এই কারণে আর কি চেকিংটা একটু ডিফারেন্ট রাখা লাগে, এই ডিফারেন্সটা আর কি আসতেছে। ওকে স্যার। আচ্ছা, সো Sir- মেইন ইয়াটা কোথায়? হ্যাঁ বলো। স্যার 7.5 এর মানে একদম লাস্টের দিকে কাউন্টিং সিমাফোর সিনক্রোনাইজেশন, এখানে সিঙ্ক নামে একটা ভ্যারিয়েবল ইউজ করে মানে স্লাইডে কিছু একটা দেখানো ছিল স্যার, এটা স্যার কি ছিল? কোনটা স্লাইড? এটা কি প্রসেস সিনক্রোনাইজেশনের স্লাইড? স্যার এটা ভিডিওটা হচ্ছে 7.5 মিউটেক্স লক এন্ড সেমাফোর, মানে উইক 7 একদম লাস্ট ভিডিওটা স্যার। এটা কি স্লাইডে নেই অ্যাকচুয়ালি স্লাইড? এটা স্লাইডেই স্যার, মানে সিনক্রোনাইজ একটা ভ্যারিয়েবল ইউজ করে একটা মানে একটা টাস্ক পারফর্ম করছিল, মানে এটা স্যার মানে বুঝতে পারতেছি না। তুমি কি ডেডলকের ইয়ার কথা বলতেছো? দাঁড়াও দেখি। স্যার মিউটেক্স লক এন্ড সেমাফোর লেকচার ভিডিওটা। আচ্ছা দাঁড়াও দেখতেছি। এই যে ডেডলক এন্ড স্টারভেশন, এটা কি? স্যার কিছু দেখা যাচ্ছে না, স্লাইডটা হচ্ছে স্যার কাউন্টিং সেমাফোর এন্ড সিনক্রোনাইজেশন। দাঁড়াও, কাউন্টিং সেমাফোর এন্ড সিনক্রোনাইজেশন স্লাইড। ইয়েস স্যার এটা স্যার, ইয়েস স্যার। ও, এটা আমি লাস্টের ক্লাসে বুঝাইছিলাম তো। এটা বেসিক্যালি তোমার ওই মানে ইয়া করা হচ্ছে, মানে তুমি সেমাফোরটা চাইলে প্রসেস সিনক্রোনাইজেশনের জন্য ইউজ করতে পারো। আই মিন মানে এক্সিকিউশনও তুমি সিনক্রোনাইজ করতে পারো সেমাফোর ইউজ করে। ধরো এখানে মনে করো P1 একটা প্রসেস, দুইটা প্রসেস আছে দেখতেছি তো, একটা হচ্ছে গিয়ে P1 আর একটা হচ্ছে গিয়ে P2। এখন তুমি এগুলা এটা আর কি প্যারালালি সাইমultaneously এক্সিকিউটেড হতে পারে বা কনকারেন্টলি সাইমultaneously এক্সিকিউটেড হতে পারে, বাট তোমার মেইন টার্গেটটা হচ্ছে তুমি এমন ভাবে এটাকে সিনক্রোনাইজ করতে যাও যে P1 হচ্ছে গিয়ে আগে তোমার S1 কে এক্সিকিউট করবে, দেন হচ্ছে P2 S2 কে এক্সিকিউট করবে, ঠিক আছে? সো তুমি এই সিরিয়ালটা মেইনটেইন করতে চাও, তুমি চাও না যে P2 টা আগে S2 কে এক্সিকিউট করুক বা সামথিং লাইক দ্যাট, তুমি এই পার্টিকুলার সিরিয়ালটা মেইনটেইন করবা। আচ্ছা, সো তাহলে এই সিরিয়াল মেইনটেনেন্স বা এই সিনক্রোনাইজেশনটা তুমি ইজিলি করতে পারবা সেমাফোর ইউজ করে। কিভাবে? ধরো যদি তুমি কোডটা যদি এভাবে লেখো, লেটস সে মনে করো P2 আগে এক্সিকিউট করতে গেল, সো ইনিশিয়ালি তুমি এখানে সিঙ্ক একটা সেমাফোর রাখবা, যে এই সিঙ্কের ভ্যালুটা ইনিশিয়ালি থাকবে 0। ওকে, সো P2 যখন S2 কে এক্সিকিউট করতে আসবে, দেখো S2 কে এক্সিকিউট করার আগে একটা লাইন লেখা হয়েছে ওয়েট সিঙ্ক, মানে এই সিঙ্ক সেমাফোরের উপরে একটা ওয়েট ফাংশন কল করা হয়েছে। আমরা এখন কি জানি যে কোনো একটা সেমাফোর মানে ভ্যালু যদি 0 থাকে এবং তার উপরে যদি ওয়েট ফাংশন কল করা হয়, তখন ওইটা বিজি ওয়েটিং এ চলে যায় ওই পার্টিকুলার প্রসেসটা। সো যেহেতু এখানে সিঙ্কের ইনিশিয়াল ভ্যালু 0 এবং P2 এই সিঙ্কের উপরে ওয়েট ফাংশন কল করতেছে, এবং সেহেতু ওই পার্টিকুলার মোমেন্টে P2 টা বিজি ওয়েটিং এ চলে যাবে। বিজি ওয়েট মানে যদি আমরা আর কি বিজি ওয়েট সিস্টেমে আর কি ইমপ্লিমেন্ট করি সেমাফোরটা, বুঝা যাচ্ছে? সো তার মানে কি P2 টা যদি S2 কে আগে এক্সিকিউট করতে আসে, আমরা ওটাকে এক্সিকিউট করতে দিতেছি না। তারপরে P2 তখনই এক্সিকিউট করতে পারবে যখন হচ্ছে গিয়ে P1 তার কাজ কমপ্লিট করবে। কারণটা কি? P1 দেখো, P1 ফার্স্টে এসে নিয়ে S1 কে এক্সিকিউট করে, সো আমাদের এই এক্সিকিউশনের পার্টটা হয়ে গেল। তারপরে সে সিঙ্কের উপরে সিগন্যাল কল করে। সিগন্যাল মানে কি? সিগন্যাল মানে হচ্ছে সেমাফোরকে জাস্ট এক বাড়ায় দেওয়া। সো সিঙ্কের উপরে সিগন্যাল কল করাতে সিঙ্কের ভ্যালু হয়ে গেল 1, এবং সিঙ্কের ভ্যালু 1 হয়ে যাওয়া মানে কি? এই বিজি ওয়েট থেকে বের হয়ে যাবে P2, বিজি ওয়েট থেকে বের হয়ে দেন সে S2 কে এক্সিকিউট করবে। সো বেসিক্যালি আমরা এই সিরিয়ালটা মেইনটেইন করতেছি, আগে P1 S1 কে এক্সিকিউট করতেছে, তারপরে P2 S2 কে এক্সিকিউট করতেছে, এবং এই সিনক্রোনাইজেশনটা করা হচ্ছে বেসিক্যালি এই সিঙ্ক ইয়া দিয়া, সেমাফোরটা দিয়া। স্যার এই সিঙ্ক সেমাফোরটা স্যার মানে মেইনলি স্যার খুব সম্ভবত বলছিল মনে এটা 1 হয়ে যাবে এরকম কিছু একটা বলছিল, মানে P2 হ্যাঁ, মানে বেসিক্যালি ইনিশিয়ালি 0 থাকে, যখন তোমার P1 এক্সিকিউশন শেষ হয় তখন এটা এসে 1 হয়েছে।
এটা বেসিক্যালি আমরা করতেছি যাতে P2 আগে এক্সিকিউট করতে আসলে যাতে তাকে প্রিভেন্ট করা যায় এই জন্য। স্যার ইনক্রিমেন্টটা কেন হয় স্যার, মানে ওয়েট ফাংশনটা কল করার পরে? ওয়েট কল করার পর তো ইনক্রিমেন্ট হয় না, ওয়েটটা তো তোমার বেসিক্যালি এখানে 0 পায়নি, আটকায় বিজি ওয়েটিং এ বসে থাকা। ইনক্রিমেন্ট হয় যখন হচ্ছে গিয়ে P1 সিগন্যাল কল করে। সিগন্যালের স্ট্রাকচার কি? সিগন্যালের স্ট্রাকচার তো জাস্ট S++, সেমাফোর প্লাস প্লাস, রাইট? সো তখন সিঙ্ক 0 ছিল, এটা 1 হয়ে যাবে। সো সিঙ্ককে 1 করতেছে বেসিক্যালি এই সিগন্যাল ফাংশন, নট দিস ওয়েট ফাংশন। এই ওয়েট ফাংশনটা জাস্ট আটকায় রাখতেছে। যখন সিগন্যালটা সিঙ্কে 1 করে দিবে তখন P2 ওয়েট থেকে বের হয়ে AS2 কে এক্সিকিউট করবে। দ্যাটস দ্য মেইন আইডিয়া। ওকে স্যার। এভাবে আর কি হচ্ছে। স্যার ওই কোডটা মেবি আমাদের স্লাইডে দেয়া নাই, এই যে বিজি ওয়েটিং সহ যেটা। দেওয়া নাই? দেওয়া থাকার কথা তো। আমি তাহলে তো- তোমাদের ভিডিওতে আছে, ভিডিওতে দেখে নিও। অথবা আমার ক্লাস লেকচারে আমি লিখে দিছিলাম না মনে হয়, ওখানেও পাবা। ওইখান থেকে তোমরা খাতায় নোট করে পড়ে নিও আর কি। ওকে স্যার। স্যার কালকে কি 5 নাম্বারেরই পরীক্ষা হবে? প্রবাবলি ইয়েস। স্যার এগুলো থেকে কি কোয়েশ্চেন আসবে আমি বুঝতেছি না, আসলে পুরোটাই কনফিউজিং। দেখো পড়ো, কোশ্চেন কি আসে এটা তো ডিফিকাল্ট বলা। স্যার পড়া তো হইছে, Sorry, বাট হতাশা মানে পেয়েছো? মানে কি টাইপ কোয়েশ্চেন আসবে একটু আইডিয়া চাচ্ছিলাম আর কি। আমাদের এই টাইপের কোডগুলো ঠিক মতো বুঝো, কোড দিয়ে অনেক সিনারিও দিয়ে দেওয়া থাকতে পারে যে এখানে এই অমুক ভ্যারিয়েবলের ভ্যালু কত থাকা লাগবে, বা এখানে তুমি সিনক্রোনাইজ করতে গেলে কোথায় সেমাফোরটাকে প্লেস করবা, এই টাইপের কোশ্চেন হতে পারে। জাস্ট মাই গেস, আই ডোন্ট নো। ওকে স্যার। এভাবে এভাবে একটু মানে বুঝে পড়ো জিনিসগুলো। ওকে স্যার। স্যার 1 নাম্বারে ওইটা কি স্যার কোনো আর মার্ক দেওয়া হবে মিডের, আপনি যে বলছিলেন? একের ওইটা কোনটা, ওই যে স্যার মাল্টিপল অপশন আমি ছিল স্যার। আমি ওটা Parallel. দেখবো না, ওটা পরে, ওকে স্যার। ওটা পরে দেখা যাবে। আমি বেসিক্যালি ওই এইসব এইসব জিনিসপত্র আমি অনলি দেখি ওই যে ফাইনাল মার্কিং মার্কসটা যখন আমি ক্যালকুলেশন শুরু করি আর কি। এটা যেটা হবে তোমাদের, আচ্ছা এগুলা তো রেকর্ড করার মানে নাই। যাই হোক, মেইনলি যেটা হবে যে ফাইনালের আগে দিয়ে আমি বেসিক্যালি সবকিছু নিয়ে বসে নিয়ে সব ওইখানে গ্রেডিং টেডিং যখন ক্যালকুলেশন করি তখন এগুলো কনসিডার করি। এটা নিয়ে এখন ভাবতেছি না।